আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের লার্জেস্ট অনলাইন এডটেক প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুলে। আমি ফয়সাল হুসাইন, সিনিয়র বায়োলজি টিচার, 10 মিনিট স্কুল। আমরা মূলত আজকে এইচএসসি 24 ব্যাচের, অর্থাৎ যারা এসএসসি 2022 সালে পরীক্ষা দিয়েছেন, অনেকেই কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হওয়ার জন্য কলেজের সিলেকশন পেয়ে গেছেন, অনেকে হয়তো পান নাই। তো আমরা মূলত এইচএসসি 24-এর ক্র্যাশ কোর্সে বিজ্ঞান বিভাগের বা সায়েন্সের যে ফার্স্ট পেপারের, অর্থাৎ বায়োলজি ফার্স্ট পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, ম্যাথ ফার্স্ট পেপারের ক্লাসগুলো করব। তো আমাকে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্টে জানাবেন, এবং কে কোন শহর থেকে আমার সাথে যুক্ত হয়েছেন এইটা একটু কমেন্টে জানাবেন। আমি ইমনকে দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ইমন। আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিন লাইভে, ফ্রেন্ডদেরকে একটু লাইভে মেনশন দিয়ে দিন। আলিফ ওয়ালাইকুম আসসালাম, মুবাশিরা জান্নাত ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে ফাইন, ফ্রেন্ডদেরকে একটু লাইভে মেনশন দিয়ে দিন। রিফাত ওয়ালাইকুম আসসালাম, উম্মে হাবিবা ওয়ালাইকুম আসসালাম। আমরা কে কোন জায়গা থেকে জয়েন দিয়েছি এইটা একটু কমেন্টে জানিয়ে দিব। রাকিব, ওকে। আচ্ছা, ওমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা, আলামিন ওয়ালাইকুম আসসালাম, আমেনা তাহসিন ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শামসুন নাহাসুদি চুয়াডাঙ্গা থেকে। আচ্ছা, লাকি রহমান নাবা ফ্রম আর্ট থেকে, ফয়সাল হুসাইন ফ্রম মার্টস। আচ্ছা, রুবাইয়া দেলোয়ার আরিন ব্রাহ্মণবাড়িয়া থেকে, গ্ল্যাড টু নো দ্যাট। আদ্রিয়ানা আরিফ সুষমা সিলেট থেকে। আচ্ছা, কে কোন জায়গা থেকে জয়েন দিয়েছেন একটু লাইভে জানাবেন, এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিবেন, এবং লাইভে কোনো একটা রিয়াকশন দিয়ে দিবেন, ঠিক আছে? চাইলে লাভ রিয়াকশনে দিতে পারেন বা আহা রিয়াকশন দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, যে কোনো একটা রিয়াকশন দিয়ে দিবেন। আচ্ছা, রিয়াকশন দিয়ে দিলে কি হবে আর কি, যে হচ্ছে লাইভটা অনেকের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিন জটপট। মঞ্জুরুল আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা, রাফি সাবার থেকে, গ্ল্যাড টু নো দ্যাট। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, ওকে ফাইন, ওকে 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 ফাইন। আচ্ছা, ওকে। পটাশিয়াম সাইট্রেট ব্রাহ্মণবাড়িয়া থেকে, নুসরাত জেবু সাভার থেকে, ওকে। অলরেডি 200 জন জয়েন হয়ে গেছে আমাদের সাথে, ওকে, দ্যাটস এ গুড থিং। ওকে ফাইন। আচ্ছা, ওকে। সাদনান কিশোরগঞ্জ থেকে, আলবি জামালপুর থেকে, কালীহাতি টাঙ্গাইল থেকে হাসান, ওকে ফাইন, গ্ল্যাড টু নো দ্যাট। আজকে আমরা কি কি পড়ব? আজকে মূলত আমরা কি কি পড়ব? আজকে মূলত আমরা কোষ প্রাচীর সম্পর্কে জানার চেষ্টা করব, কোষ প্রাচীর সম্পর্কে জানার চেষ্টা করব, কোষ ঝিল্লি সম্পর্কে জানার চেষ্টা করব, কোষ ঝিল্লি যেমন সম্পর্কে জানার চেষ্টা করব, এবং আগের ক্লাসের কিছু প্রশ্ন প্র্যাকটিস করব, আগের ক্লাসের কিছু প্রশ্ন প্র্যাকটিস করব। আজকে কি 10টা পর্যন্ত পড়াবো কিনা চেষ্টা করব, 10টা পর্যন্ত পড়াইতে চেষ্টা করব, 10টা পর্যন্ত পড়াইতে। আচ্ছা, নাইম, লিঙ্কটা নিলাম, ডাউনলোড দিয়ে ওইটা থেকেই পড়াবো। আচ্ছা, সবাই ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দেন, মেনশন দিয়ে দেন ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন, আমরা যাতে হচ্ছে সবাইকে নিয়ে একসাথে ক্লাসটা স্টার্ট করতে পারি। আজকে কয় ঘন্টা? আজকে ভাত খেয়ে রেডি হয়ে আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, এটা না দেখো তো, এনএমএস একাডেমিক্স। আচ্ছা, ওকে ফাইন। আমি ড্রাইভের লিঙ্কটা কপি করছি। ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমরা আজকের কি কি পড়বো, তা আমরা বেশ কিছু অ্যানিমেটেড স্লাইড আছে, আমাদের বেশ কিছু অ্যানিমেটেড স্লাইড আছে। আমরা হচ্ছে তাহলে সেখানে চলে যাই। ওকে ফাইন। ওকে, জাস্ট একটু টাইম লাগতেছে, 10 সেকেন্ড। আচ্ছা, 12টা পর্যন্ত ঘুমাইতে মানে হচ্ছে পড়ান, ঘুমায় রেডি আছে। ওকে, আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে, 12টা পর্যন্ত রেডি আছে ক্লাস করতে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আজকে 12টা পর্যন্তই পড়বো আমরা, 12টা পর্যন্তই পড়বো, অসুবিধা নেই। 12টা পর্যন্তই পড়বো। সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন, সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন, ঠিক আছে? আমরা 12টা পর্যন্তই পড়বো আজকে।
ওকে, এটা তো আসার কথা না। ডাউনলোড, এই যে এটা। ওকে ফাইন, এটাই আসতেছে আবারও। জাস্ট আপনারা ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন, আমরা স্টার্ট করে দিতেছি। আচ্ছা, অনেকে খেয়ে আসছে আগে থেকে। আচ্ছা, এই তো আজকে আমরা আমাদের আজকের ক্লাসের স্লাইডে চলে আসছি। বেশ কিছু চমৎকার জিনিস আমরা পড়বো আজকে, বেশ কিছু চমৎকার জিনিস আজকে আমরা পড়বো একসাথে, সবাই মিলে পড়বো একসাথে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ক্লাসের শুরুতে চলে যাই। উদ্ভিদ কোষের গঠন সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, তো এই যে এখানে একটা ছবি দেখা যাচ্ছে, আপনারা এই ছবিটা স্পষ্ট দেখতে পারতেছেন কিনা এটা আমাকে একটু জানান, ঠিক আছে? আচ্ছা, তো উদ্ভিদ কোষের মধ্যে এই যে দেখেন উদ্ভিদ কোষের গঠন এবং প্রাণী কোষের গঠন আমি আপনাদেরকে পড়তে বলছিলাম, একটা হোমওয়ার্ক ছিল আপনাদের, মনে করে দেখেন। একটা HW ছিল, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য। এই হোমওয়ার্কটাকে আপনারা শেষ করেছেন কিনা এটা আমাকে একটু জানান। হোমওয়ার্কটাকে আপনারা শেষ করেছেন কিনা এটা আমাকে একটু জানান। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের এই পার্থক্যের হোমওয়ার্কটাকে শেষ করেছেন কিনা এটা আমাকে একটু ফিডব্যাক দেন। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের যে পার্থক্যগুলো ছিল, প্রধান পার্থক্য কি ছিল বলেন? প্রধান পার্থক্য কি ছিল? প্রধান পার্থক্য কি ছিল বলেন তো আমাকে কেউ। প্রধান পার্থক্য ছিল, আমরা যখন কোনো পার্থক্য লিখব তখন আমরা এরকম একটা ঘর বানাবো, এরকম একটা কি বানাবো? ঘর বানাবো। এই পাশে লিখবো হচ্ছে পার্থক্যের বিষয়, এই পাশে কি লিখবো? এই পাশে লিখবো হচ্ছে পার্থক্যের বিষয়, কি লিখবো? পার্থক্যের বিষয়, ঠিক আছে? আর এই পাশে লিখবো হচ্ছে উদ্ভিদ কোষ, কি? উদ্ভিদ কোষ, ঠিক আছে? আচ্ছা, আর এই পাশে কি লিখবো? এই পাশে লিখবো হচ্ছে প্রাণী কোষ, কি লিখবো? প্রাণী কোষ, কি লিখবো? প্রাণী কোষ, কি লিখবো? প্রাণী কোষ, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এই যে উদ্ভিদ কোষ, আমরা যদি প্রথম পার্থক্যের বিষয় হিসেবে কোষ প্রাচীরকে ধরি, তাহলে উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর আছে, কিন্তু প্রাণী কোষের মধ্যে কোষ প্রাচীর নাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে দ্বিতীয় পার্থক্যের বিষয় হচ্ছে যদি আমরা কোষঝিল্লিকে ধরি, কোষঝিল্লিকে যদি ধরি, তাহলে এই কোষঝিল্লিটা উদ্ভিদ কোষের মধ্যেও আছে, প্রাণী কোষের মধ্যেও আছে, ঠিক আছে? উদ্ভিদ কোষের মধ্যেও আছে, প্রাণী কোষের মধ্যেও আছে। আমরা যদি তারপর তৃতীয় পার্থক্য হিসেবে কোনো অঙ্গাণুকে বিবেচনা করি, অঙ্গাণুগুলা, এই অঙ্গাণুর মধ্যে পার্থক্যকারী অঙ্গাণুর নাম হচ্ছে কোরোপ্লাস্ট, মেইনলি কি? কোরোপ্লাস্ট বা প্লাস্টিড, কোরোপ্লাস্ট বা প্লাস্টিড। এই যে প্লাস্টিড, এই প্লাস্টিড কিন্তু প্রাণী কোষের মধ্যে নাই, কোরোপ্লাস্টের মধ্যে থাকে। প্লাস্টিড কিন্তু প্রাণী কোষের মধ্যে নাই, কিন্তু মানে হচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে থাকে। প্লাস্টিড বা কোরোপ্লাস্ট প্রাণী কোষের মধ্যে নাই, উদ্ভিদ কোষের মধ্যে থাকে। আচ্ছা, এখানে আমি লিখে দিলাম শিউর শর্ট মেডিকেল। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবেই, শিউর শর্ট মেডিকেল। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবেই, এতটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপরের পার্থক্যের বিষয় হিসেবে আমরা ধরতে পারি হচ্ছে সেন্ট্রোসোমকে। কাকে ধরতে পারি? সেন্ট্রোসোমকে ধরতে পারি। সেন্ট্রোসোম উদ্ভিদ কোষের মধ্যে, উদ্ভিদ কোষে সাধারণত থাকে না, উদ্ভিদ কোষে সাধারণত থাকে না, ঠিক আছে? কিন্তু প্রাণী কোষের মধ্যে সাধারণত থাকে, তারপর আমরা যদি সঞ্চিত খাদ্যকে একটা পার্থক্য হিসেবে ধরি, এই উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে স্টার্চ বা শ্বেতসার। আর প্রাণী কোষের যে সঞ্চিত খাদ্য, প্রাণী কোষের সঞ্চিত খাদ্যের নাম কি? প্রাণী কোষের সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে গ্লাইকোজেন, ঠিক আছে? প্রাণী কোষের সঞ্চিত খাদ্যের নাম কি? গ্লাইকোজেন। তারপর আমরা যদি কেন্দ্রীয় গহ্বর বা কোষ গহ্বরের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখব আমাদের উদ্ভিদ কোষের মধ্যে কেন্দ্রীয় গহ্বর বা কোষ গহ্বরটা অনেক বড়, ঠিক আছে? আর প্রাণী কোষের মধ্যে নাই বললেই চলে, আর যদি থাকেও তাহলে ছোট এবং অনেকগুলো আছে, ঠিক আছে? না, অনেকগুলো আছে এটা বলা যাবে না, মানে নাই সাধারণত, যদি থাকে তাহলে ছোট,
নাই সাধারণত যদি থাকে তাহলে ছোট ছোট এরকম ব্যাপারটা। আর উদ্ভিদ কোষের মধ্যে আছে কেন্দ্রীয় গহ্বরটা অনেক বড়। তাহলে আমরা যদি এই যে উদ্ভিদ কোষের ছবিটা দেখি, এই যে এটা হচ্ছে কেন্দ্রীয় গহ্বর উদ্ভিদ কোষের, যেটা হচ্ছে উদ্ভিদ কোষের সেই কেন্দ্রীয় গহ্বরটা অর্থাৎ যেটাকে আমরা কোষ গহ্বর বলতেছি, অনেকটা বড়। এবং এই যে এটা হচ্ছে সেই কোরোপ্লাস্ট, উদ্ভিদের কোষের কোরোপ্লাস্ট। আর এটার মধ্যে সাধারণত সেন্ট্রোসোম থাকে না, বাদবাকিটা তো আগের দিনই আমরা পড়ছি। তো এখন এই যে উদ্ভিদ কোষের গঠন, আচ্ছা দেখেন এখানে একটা ব্যাপার দেখেন, আমরা অ্যাকচুয়ালি উদ্ভিদ কোষের গঠন হিসেবে যদি দেখি যে কোষের মধ্যে জড় পদার্থ হিসেবে বা নির্জীব পদার্থ হিসেবে কি কি আছে, কোষের জড় পদার্থ বা মৃত বস্তু হিসেবে কি কি আছে, কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর কিন্তু জড়। এই যে কোষের যে কোষ প্রাচীর বাইরের দিকে যা আছে, এই কোষ প্রাচীর কিন্তু জড়, ঠিক আছে, জড়। কিন্তু এই যে এখানে যে কোষ ঝিল্লিটা আছে, এই কোষঝিল্লিটা কিন্তু সজীব, ঠিক আছে, জীবিত। এবং এটার ভিতরে যে তরল আছে প্রোটোপ্লাজম, এটাও কিন্তু একটা সজীব অংশ, ঠিক আছে। তাহলে প্রোটোপ্লাজম হচ্ছে কোষের যে সজীব বস্তু, জীবিত বস্তু। আমরা গতকাল কি করেছিলাম, প্রোটোপ্লাজমকে আমরা 3টা অংশে ভাগ করতে পারি। প্রোটোপ্লাজমের একটা অংশ হচ্ছে কোষঝিল্লি, আরেকটা অংশ হচ্ছে সাইটোপ্লাজম, আরেকটা অংশ হচ্ছে নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের বিভিন্ন অংশ থাকে, এগুলো আমরা গতকালকেই দেখেছি। কোনো শব্দের মধ্যে যদি প্লাজম থাকে, প্লাজম মানে হচ্ছে ফ্লুইড বা তরল। তাহলে সাইটো মানে হচ্ছে কোষ, সাইটো মানে হচ্ছে কোষ। তাহলে সাইটোপ্লাজম মানে কি, কোষের তরল। তাহলে ব্যাপারটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যেও এরকম তরল থাকে। সেটা নিউক্লিয়াসের সেই তরলকে আমরা কি বলবো, নিউক্লিওপ্লাজম। যেখানে তরল থাকবে সেই তরলকে আটকানোর জন্য একটা আবরণ দিতে হবে। তাহলে কোষের তরলকে আটকানোর জন্য আমরা কোষ ঝিল্লি দিছিলাম বা সেল মেমব্রেন দিছিলাম। এই নিউক্লিয়াসের তরলকে আটকানোর জন্য আমরা অ্যাকচুয়ালি কি দিব, এখানে এই নিউক্লিয়াসের এনভেলপ বা নিউক্লিয়াসের মেমব্রেন দিব। ব্যাপারটা হচ্ছে এটা। এখন ব্যাপারটা দেখেন, এই যে সাইটোপ্লাজমের যে তরল অংশ বা মাতৃকাটা, আসলে সেটাকে মেইনলি আমরা বলি সাইটোসল বলি। এবং এই সাইটোপ্লাজমের মধ্যে বেশ কিছু অঙ্গাণু ভেসে থাকে। এখন এই যে কোষীয় অঙ্গাণুর উপরে লেখা রাখেন মেডিকেল। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। কোষের কোন অঙ্গাণু, না ব্যাপারটা এমন না। আচ্ছা, ব্যাপারটা এমন না, গাছের বাকল আর কোষ প্রাচীর, ব্যাপারটা এমন না আসলে। হ্যাঁ, আচ্ছা দেখেন, এখান থেকে যে প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসে তা আমি আপনাদেরকে এখান থেকে লিখে দিতেছি। খাতার মধ্যে লিখে নেন, মাথার মধ্যেও লিখে নেন, ঠিক আছে। আচ্ছা, কোষের কোন অঙ্গাণু, কোষের কোনটা হচ্ছে কোষের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এর মধ্যে কোনটা হচ্ছে মেমব্রেনাস, কেউ কি রাগারাগি করতেছে আমার সাথে? আচ্ছা, আজকে আমার মন ভালো নেই, ঠিক আছে। একটা হচ্ছে কোষের ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, কি বললাম, কোষের ঝিল্লিবদ্ধ বা মেমব্রেনাস অঙ্গাণু। মেমব্রেন মানে কি, ঝিল্লি বা আবরণীযুক্ত অঙ্গাণু। আর কিছু অঙ্গাণু আছে যে অঙ্গাণুগুলোর মধ্যে কি থাকে না। আচ্ছা, শহীদুজ্জামান সাজিদ বিন আসাদ স্যার, একটু আস্তে পড়ান, অনেক দ্রুত হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমি অনেক স্লোলি কথা বলতেছি, অসুবিধা নেই। আর কিছু অঙ্গাণু থাকে কোষের মধ্যে, যাদের মধ্যে কি থাকে না, যারা হচ্ছে ঝিল্লিবিহীন, ঝিল্লিবিহীন বা নন মেমব্রেনাস। এখন কেন হোয়াই, আচ্ছা কি নিয়ে ঝগড়াঝাটি লাগছে? আচ্ছা, আমরা যে জায়গায় আসি, এই যে ঝিল্লিবদ্ধ বা মেমব্রেনাস বা আবরণীযুক্ত যে অঙ্গাণুগুলো আছে, ক্লাস শুরু করতে একটু দেরি হয়ে গেছে, ঠিক আছে, এই কারণে মন খারাপ। দেখেন আমরা যে জায়গায় আসি, ঠিক আছে। ফারদিন আহমেদ, খুবই সুন্দর প্রশ্ন। সেই ফাঁকা জায়গা দিয়ে আসলে তরল বের হয় না, মানে ভিতরের যে তরলটা বের হয় না, বিভিন্ন পদার্থ আদান প্রদান হয়, ঠিক আছে, বিভিন্ন পদার্থ আদান প্রদান হয়। ফারদিন,
যেমন মানে নিউক্লিয়াসের ভিতর থেকে কোনো কিছু বাইরে আসতে হবে, নিউক্লিয়াসের বাইরে থেকে যদি কোনো কিছু ভিতরে ঢুকতে চায়, মেইনলি নিউক্লিয়াসের ভিতর থেকে অনেক কিছু বাইরে চলে আসে, ঠিক আছে। তো সেইগুলো আসার জন্য যে ধরনের মানে প্রসেসগুলো দরকার অ্যাকচুয়ালি, ব্যাপারটা হচ্ছে এমন। আচ্ছা দেখেন, আমরা পড়াশোনায় ফেরত আসি, ঠিক আছে। ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, অনেকে দেখতে পারতেছে না, রুহি থ্যাঙ্কস ও হেল্প করে দিছে। আচ্ছা, এটা হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, তো এখন ব্যাপারটা হচ্ছে এটা, এই যে ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলো মনে রাখার, ঝিল্লিবদ্ধ মানে অঙ্গাণুগুলো মনে রাখার একটা টেকনিক আছে। আমরা এমনভাবে মনে রাখতে পারি, আর স্বাভাবিকভাবে আমরা যে ধরনের বাংলা সিনেমাতে দেখি ভাবি আর মা তাদের যেমন ঝগড়া থাকে, ঠিক আছে, সংসারে বউ আর শাশুড়ির কিন্তু ঝগড়া থাকে, মানে হচ্ছে, বা ইদানিংকালে হচ্ছে কোষের ভেতর কোষ কোনগুলা, কোষের ভেতর কোষ মানে সুমাইয়া সাইমা, আমি আপনার প্রশ্নটা বুঝি নাই, কোষের ভেতর কোষ মানে আই ডোন্ট গেট ইট অ্যাকচুয়ালি। কোষের ভেতর কোষ মানে ব্যাপারটা কেমন আসলে, কোষের ভেতর কোষ, যা বলতেছিলাম আমরা, বাংলা সিনেমার মধ্যে ইউজুয়ালি কি থাকে, মানে ভাই, মানে কি বললাম, ভাবি শাশুড়ি, মানে খুব একটা মিল থাকে না, এটা খুবই একটা বাজে ব্যাপার। আপনারা যারা মেয়েরা ইন ফিউচারে সংসারে হচ্ছে মানে বউ হয়ে যাবেন, ঠিক আছে, চেষ্টা করবেন হচ্ছে, ব্যাপারটা হচ্ছে আপনার মাকে আপনি আপনার মানে হচ্ছে আপনার ভাইয়ের বউ যতটা যত্ন করুক আপনি চান, আপনি আপনার হাজবেন্ডের মা মানে আপনার শাশুড়িকে ঠিক তত টাকা যত্ন করার চেষ্টা করবেন, ব্যাপারটা এমন আর কি। তো মনে রাখার চেষ্টা করেন, ভাবি মায়ে পাগল, আমরা এমন একটা হচ্ছে ফ্যামিলির কথা বলতেছি যেখানে বউ আর শাশুড়ির খুবই ভালো সম্পর্ক, খুবই মানে হচ্ছে ভালো সম্পর্ক। তো ভাবি মায়ে পাগল, ঠিক আছে, বউ শাশুড়ি বলা মাত্রই অজ্ঞান, ঠিক আছে, বউ শাশুড়ি বলা মাত্রই অজ্ঞান। দেখেন, তো এই যে আমরা যেটা দিয়ে মনে রাখতে পারি, ভাবি মায়ে পাগল, এই যে মা থেকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মা থেকে কি, মা থেকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মা থেকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মা থেকে কি, মা থেকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই যে এই থেকে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই থেকে কি, থেকে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা কি দিয়ে মনে রাখবো, ভাবি মায়ে পাগল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। এই যে পাগলের পা থেকে হচ্ছে প্লাস্টিড, পা থেকে কি প্লাস্টিড, পা থেকে কি প্লাস্টিড। এই যে আরেকটা, এই পা থেকে আরো একটা জিনিস আছে, এই পা থেকে আরেকটা জিনিস হচ্ছে পারঅক্সিজম, পারঅক্সিজম, ঠিক আছে। এই যে এই থেকে হচ্ছে গোলগি বডি, এই থেকে কি, এই থেকে হচ্ছে গোলগি বডি, ঠিক আছে। এই যে ঠিক আছে, এই যে এই থেকে হচ্ছে লাইসোজোম, এই যে থেকে হচ্ছে লাইসোজোম। তাহলে এই যে অঙ্গাণুগুলো কোষের মধ্যে আছে। আচ্ছা, নাজিফা কাউসার, ক্লাসে কে কি খারাপ কথা বলছে, ভাই ক্লাসে একজন খুব খারাপ কথা বলছে, কিছু একটা করেন। আচ্ছা, কে কি বলছে ক্লাসে শুনেন। কেউ যদি আসলে মানে মানুষের মানে হচ্ছে মূল পরিচয় হচ্ছে তার ব্যবহারে, ঠিক আছে। এখন কেউ যদি হচ্ছে মানে হচ্ছে কি বলে এটাকে, কেউ যদি এখন তার মানে হচ্ছে সত্যিকারের বংশ পরিচয় যদি কেউ এখন তার মানে কমেন্টের মাধ্যমে, আচরণের মাধ্যমে প্রকাশ করতে চায়, আমরা কি আসলে তাকে না করতে পারি না। তো ব্যাপারটা হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে কি বলে, ভাবিতে কি হবে, ভাবিতে বায়ের বউ হবে। দেখেন, আমরা যা বলতেছি সেটা হচ্ছে এটা, কেউ যদি কমেন্টে এসে বোঝাতে চায় যে হচ্ছে সে অতি উচ্চ শিক্ষিত নাকি অতি উচ্চ বংশের ছেলেটা বোঝা দেয় আসলে, ঠিক আছে। দেখেন, আর কমেন্টে যদি কোনো মানে হচ্ছে ঝামেলা দেখেন, তাহলে এটা হচ্ছে গোলকি বডি আর গোলকি বডি, হ্যাঁ একই কথা, গোলজি বস্তু গোলকি বডি একই কথা। আচ্ছা, আর ঝিল্লিবিহীন অঙ্গাণু আমরা যেভাবে মনে রাখতে পারি, ঝিল্লিবিহীন বা নন মেমব্রেনাস যেভাবে মনে রাখা যায়, ঝিল্লিবিহীন বা নন মেমব্রেনাস যেভাবে মনে রাখা যায়, সেটা হচ্ছে এটা সেরা কোষ, ঠিক আছে। সেরা কোষের সে থেকে হচ্ছে সেন্ট্রোসোম বা সেন্ট্রিওল যাই বলেন না কেন। রা থেকে হচ্ছে রাইবোজোম,
কোষ থেকে হচ্ছে কোষ কঙ্কাল, কোষ থেকে হচ্ছে কোষ কঙ্কাল, কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটন, কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটন। এটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারেন, ঠিক আছে, এটা দিয়ে মনে রাখতে পারেন। তাহলে এই যে এই অঙ্গাণুগুলোর মধ্যে ঝিল্লি বা আবরণ আছে, আর এই অঙ্গাণুর মধ্যে হচ্ছে ঝিল্লি বা আবরণ নাই। তাহলে আমরা একটা প্রশ্ন সলভ করে আসেন। আজকের দিনের কুইজ 1, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন। আজকের দিনের কুইজ 1, ঠিক আছে, কুইজ 1, আজকের দিনের কুইজ 1। ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনটি? ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনটি? ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনটি? ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনটি? অপশন এ প্লাস্টিড, অপশন বি মাইটোকন্ড্রিয়া, অপশন সি রাইবোজোম, অপশন ডি পারঅক্সিসোম। কিভাবে আনসার দেবেন? যে 1B বা 1C, 1A, 1D, এভাবে কমেন্টে আনসার দিবেন। এক্সাক্ট আনসারটা কি, ঠিক আছে? ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনটি? একের আনসার হচ্ছে সি, ঝিল্লিবিহীন অঙ্গাণু হচ্ছে রাইবোজোম, ঠিক আছে? এভাবে পরীক্ষায় প্রশ্নগুলো আসবে। মোহাম্মদ ফারহান, শহীদুজ্জামান সাজিদ বিন আসাদ, শাহরিয়ার শাফি, লামিয়া ইসলাম ইভা, মুর্শিদা মাসুদ, ভেরি গুড। সুমাইয়া নদী, ভেরি গুড। একের আনসার হচ্ছে সি। মারজুক ইসলাম, একের আনসার হচ্ছে সি, ভেরি গুড। তাহসান বাপ্পি, একের আনসার হচ্ছে সি, ভেরি গুড। আচ্ছা, তাহলে এই যে কোষীয় অঙ্গাণুগুলো যেগুলো আছে এগুলো তোমরা পড়েই ফেললাম। এখন এটা তো কোষের জীবিত বস্তু শেষ। এখন কোষের মধ্যে যে জড় পদার্থগুলো থাকে, সেই জড় পদার্থগুলো থাকে, দেখি আমরা সেই জড় পদার্থগুলো কি আসলে। যে জড় পদার্থগুলো থাকে আমরা দেখি। কোষ কিছু পদার্থ নিঃসরণ করে। এই জিনিসগুলো আমরা কি দিয়ে মনে রাখবো? এই জিনিসগুলো আমরা মনে রাখবো হচ্ছে হার পেন দিয়ে মনে রাখবো। কি দিয়ে মনে রাখবো? হার পেন, মানে তার কলম। হার পেন, তার কলম। কি দিয়ে মনে রাখবো আমরা? হার পেন, তার কলম দিয়ে মনে রাখবো। কিভাবে? এই যে দেখেন এন থেকে হচ্ছে নেকটার, এন থেকে হচ্ছে নেকটার। এই যে ই এই ই থেকে হচ্ছে এনজাইম, ই থেকে হচ্ছে এনজাইম, ই থেকে হচ্ছে এনজাইম। এই যে পি, এই পি থেকে হচ্ছে পিগমেন্ট, এই পি থেকে হচ্ছে পিগমেন্ট, এই পি থেকে হচ্ছে পিগমেন্ট। এই যে এইচ, এই এইচ থেকে হচ্ছে হরমোন, হরমোন। তাহলে এই যে চারটা জিনিস কোষ কি করে? এই চারটা জিনিস হচ্ছে কোষ নিঃসরণ করে, ঠিক আছে? আচ্ছা, এই চারটা জিনিস হচ্ছে কোষ নিঃসরণ করে, ঠিক আছে? আচ্ছা, বুঝছেন? আর কোষের যে সঞ্চিত পদার্থ, দেখেন আমরা যা খাই, আমরা আমাদের খাদ্য হিসেবে কি খাই? সুষম খাদ্যের প্রধান উপাদানের নাম কি? সুষম খাদ্যের প্রধান উপাদানের নাম হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। সুষম খাদ্যের দ্বিতীয় উপাদানের নাম কি? সুষম খাদ্যের দ্বিতীয় উপাদানের নাম হচ্ছে প্রোটিন বা আমিষ। সুষম খাদ্যের তৃতীয় উপাদানের নাম কি? সুষম খাদ্যের তৃতীয় উপাদানের নাম হচ্ছে লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ। এই যে এই তিনটাই হচ্ছে সঞ্চিত পদার্থ। ভিটামিন, খনিজ লবণ, পানি, ওইগুলো আলটিমেটলি আর সঞ্চিত থাকে না। আবরার আহমেদ, ওর তো হচ্ছে লেজ দেখা যাচ্ছে, কাহিনী কি? আবরার আহমেদ আয়ানের লেজ দেখা যাচ্ছে, কমেন্টে তো লেজ দেখা যাওয়ার কথা না। আমি তো ভাবছিলাম লেজ বাঁক মানে সোজা, কিন্তু এখন তো দেখি লেজ বাঁকা, কাহিনী কি? দেখেন, সঞ্চিত পদার্থ হচ্ছে এই তিনটা। আর এই যে এই বাদ বাকি যে জিনিসগুলো এখানে আছে সেগুলো বজ্র পদার্থ, সেগুলো না শিখলেও চলবে। ভাইয়া পারঅক্সিজম কি? ঠিক আছে ভাই, পারঅক্সিজম যখন আমরা পড়ি তখন আমরা বুঝতে পারবো। সাদনান, পারঅক্সিজম যখন আমরা পড়ি তখন বুঝতে পারবো। এই ছক সবাই ক্লিয়ার কিনা বলেন? আমাকে বলেন। পারঅক্সিজম কি সাদনান? এটা তো এখনকার পড়া না, আমরা সামনে গিয়ে বুঝতে পারবো। পারঅক্সিজম হচ্ছে কোষের একটা অঙ্গাণু। পার মানে কি? পার মানে হচ্ছে প্রতি। সোম শব্দটা আসছে সোমা থেকে। সোমা মানে কি? সোমা মানে হচ্ছে সেল বডি বা কোষ দেহ। অক্সি মানে হচ্ছে অক্সিজেন। তাহলে প্রতি কোষ দেহে অক্সিজেনের ঘনত্ব, প্রতি কোষ দেহে অক্সিজেনের ঘনত্ব কে নিয়ন্ত্রণ করে? এই পারঅক্সিজম নিয়ন্ত্রণ করে। কে নিয়ন্ত্রণ করে? পারঅক্সিজম নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? আচ্ছা, একজন বলছে প্লিজ অ্যাগেইন, যার কাছে মনে হচ্ছে প্লিজ অ্যাগেইন, উনি 10 সেকেন্ডের পিছনে টানেন,
আরে মানে মানে রিপিট দেখে বুঝে নেন। আমাদের কোষে অনেক সময় হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হতে পারে। এই হাইড্রোজেন পারঅক্সাইডটা কিন্তু বিষাক্ত। আমাদের কোষে অনেক সময় কি উৎপন্ন হতে পারে? হাইড্রোজেন পারঅক্সাইড, ঠিক আছে? এই হাইড্রোজেন পারঅক্সাইড, এই হাইড্রোজেন পারঅক্সাইডটা কোষের কোষ দিয়ে কি বোঝায় আমি তো বুঝি নাই। মানে কোষের কোষ মানে সেরা কোষের কোষ দিয়ে কি বোঝায়? ও আচ্ছা, সেরা কোষের কোষ দিয়ে কি বোঝায়? আমরা আমাদের কোষের ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলা মনে রাখার একটা টেকনিক এখানে বলছি, ঠিক আছে? একটা টেকনিক এখানে বলছি। আচ্ছা, এই যে ফাতিনানজুম নেহাল ইউনিট বেষ্টিত জারণ গুণসম্পন্ন এনজাইমে পূর্ণ ক্ষুদ্র গোলাকার আত্মপ্রজননক্ষম সাইটোপ্লাজমে অবস্থিত অঙ্গাণুকে পারক্সিজম বলে। এই যে কমেন্ট করছেন, ঠিক আছে? এই কমেন্ট দিয়ে কি বুঝছেন আপনি? কিছু বুঝছেন? কিছুই বুঝেন নাই। কিছু বুঝছেন? আমি তো এখানে লিখে দিলাম পারক্সিজম। পার মানে হচ্ছে প্রতি, সোম মানে হচ্ছে সেল বডি, সোম মানে কি? সেল বডি, ঠিক আছে? আচ্ছা, অক্সি মানে হচ্ছে অক্সিজেন। প্রতি কোষ দেহে অক্সিজেনের ঘনত্বকে নিয়ন্ত্রণ করবে, পারক্সিজম নিয়ন্ত্রণ করবে। কিভাবে? সেরা কোষ দিয়ে কি লেখছেন ওইখানে নিয়ে যান, শিশির মন্ডল। সেরা কোষ, ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলা মনে রাখার টেকনিক হচ্ছে সেরা কোষ। সে থেকে হচ্ছে সেন্ট্রোজোম, রা থেকে রাইবোজোম, কোষ থেকে হচ্ছে কোষ কঙ্কাল, ঠিক আছে? আচ্ছা, দেখেন মারিয়া ইসলাম, না এত সাল মুখস্থ করা লাগে না, এত সাল মুখস্থ করা লাগে না, লাগবে না, এত সাল মুখস্থ করা লাগে না, লাগবে না, লাগবে না, ঠিক আছে? পারক্সিজম কিভাবে করে? এই অক্সিজেন যোগ করা, অক্সিজেন যোগ মানে কি? অক্সিজেন যোগ মানে হচ্ছে অক্সিডেশন। অক্সিডেশন, অক্সিডেশন মানে কি? অক্সিডেশন মানে হচ্ছে জারণ। তাহলে অক্সিজেন যোগ করলে কি হবে? অক্সিডেশন হবে বা জারণ হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, এই এইখানে ওই যে আবির নামে একটা ছেলে আছে, এটাকে ইমিডিয়েটলি ইয়া করো তো, মানে আবির নামে আমি ইয়া করতেছি, দাঁড়াও, একে রেস্ট্রিকশন 5 দিনের, দাঁড়াও দাঁড়াও আমি হচ্ছে দেখতেছি। হ্যাঁ, এটাকে কিভাবে, এটাকে রেস্ট্রিকশন করতে হয় কিভাবে? না না, এটাকে ইয়া করতে হবে, রেস্ট্রিক্ট, রিমুভ কমেন্ট না, হাইড কমেন্ট না, রিপোর্ট না, সাসপেন্ড করো। সাসপেন্ড করো হচ্ছে 14 দিনের জন্য, 14 দিনের জন্য সাসপেন্ড। আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও, কই কমেন্টটা, কমেন্টটা কোথায়? কমেন্টটা বের করো, বের করো, বের করো। আবির আবির, বের করো, বের করো, বের করো। এটা কোথায় আছে? ওয়েট 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 ওয়েট, এখানে তো ছিল। ওয়েট, আচ্ছা তুমি এখানে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত ওকে না পাও। তারপর আমি ক্লাস শেষ করে ওর আইডি সার্চ দিয়ে মানে হচ্ছে ওকে সাসপেন্ড করতে হবে। বেয়াদব ছেলে পেলে আসলে, শুনেন, পড়াশোনা সবাই করবে, পড়াশোনা সবাই করবে, বাট ব্যাপারটা হচ্ছে এটা, মানে হচ্ছে কি বলবো আমি আসলে, আমি সময় নষ্ট করতে যাচ্ছি না ক্লাসের। দেখেন, তুমি তো হচ্ছে মাথায় দিলা নাই, ওকে খুঁজে বের করো, খুঁজে বের করো। কমেন্ট ডিলিট করে দেখো, আমি তো হচ্ছে মানে আমার চোখে তো পড়বো কখনো না কখনো। আমি এরপরে যদি হচ্ছে আমি বলি, ধরেন আমি ওরা 6 মাস পরেও যদি খুঁজে পাই, আবির না আদনান, আমার নাম মনে আছে, আমি তো হচ্ছে চেক করব, 6 মাস পরে যদি খুঁজে পাই আমি, ওর খবর আছে। অক্সিজেন যোগ করা মানে কি? অক্সিজেন যোগ করা মানে হচ্ছে অক্সিডেশন, ঠিক আছে? ঠিক আছে, অক্সিজেন যোগ করা মানে কি? অক্সিজেন যোগ করা মানে হচ্ছে অক্সিডেশন। তাহলে দেখেন, অক্সিডেশন মানে হচ্ছে জারণ। আবার অক্সিজেন যোগ করলে শুধু জারণ হবে ব্যাপারটা এমন না, অক্সিজেন যোগ করলে কিন্তু দহনও হবে। কি হবে? দহন হবে। কি হবে? দহন হবে। এখন কোথাও যদি কোনো কিছু দহন হয়ে যায়, না এ আবির না, এমডি আবির হোসাইন না, আমার মনে আছে কোন আবির, কোথাও যদি কোনো কিছু দহন হয়ে যায় তার মানে তখন সেটা হচ্ছে পুড়ে যাবে। কি হয়ে যাবে? পুড়ে যাবে। তো কোষের মধ্যে যদি অক্সিজেন বেশি হয়ে যায়, ঠিক আছে, এটা একটা কোষ, কোষের মধ্যে যদি অক্সিজেন বেশি হয়ে যায় তাহলে এখানে দহন বেশি হবে, কোষ পুড়ে যাবে। ব্যাপারটা এমন না? ব্যাপারটা এমন। আচ্ছা, এই কোষের মধ্যে এই যে হাইড্রোজেন পারক্সাইড, এটা হচ্ছে যখন তৈরি হবে বেশি, এটা হচ্ছে বিষাক্ত বা বিষতুল্য পদার্থ, বিষাক্ত বা বিষতুল্য পদার্থ। এখন এই হাইড্রোজেন পারক্সাইডটা কোষের মধ্যে ভেঙে ফেলতে হবে, কোষের মধ্যে ভেঙে ফেলতে হবে। এই হাইড্রোজেন পারক্সাইডটা কোষের মধ্যে ভাঙবে, কোষের মধ্যে যে ভাঙবে, ঠিক আছে, কোষের মধ্যে যে ভাঙবে সেটার নাম হচ্ছে আচ্ছা আচ্ছা, এই ওর আইডির লিঙ্কটা আমাকে ইনবক্স করবেন, ঠিক আছে? এই হাইড্রোজেন পারক্সাইডটা যে এনজাইম ভাঙে তার নাম হচ্ছে ক্যাটালেস। তার নাম কি? তার নাম হচ্ছে ক্যাটালেস। তার নাম কি? তার নাম হচ্ছে ক্যাটালেস। ক্যাটালেস কেটে ফেলবে, ক্যাটালেস কেটে ফেলবে, হাইড্রোজেন পারক্সাইডকে কেটে ফেলবে। কেটে হচ্ছে
কেটে হচ্ছে পানিতে রূপান্তরিত করবে। কিসে রূপান্তরিত করবে? পানিতে রূপান্তরিত করবে আর অক্সিজেনে রূপান্তরিত করবে। এভাবেই হচ্ছে অক্সিজেনের ঘনত্ব, এভাবে হচ্ছে অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ করবে এই পারঅক্সিজেন। এটা আজকের পড়া না, এটা আমরা নেক্সট দিন গিয়ে পড়বো, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা এখন মূলত আরেকটু পড়া পড়ে তারপর হচ্ছে কোষ প্রাচীরে চলে যাবো। কোথায় চলে যাবো? কোষ প্রাচীরে চলে যাবো। তাহলে আজকের দিনের কুইজ নাম্বার টু, কোষের নিঃসৃত পদার্থ নয় কোনটি? কোষের নিঃসৃত পদার্থ নয় কোনটি? কোষের নিঃসৃত পদার্থ নয় কোনটি? কুইজ নাম্বার টু, কোষের নিঃসৃত পদার্থ নয় কোনটি? অপশন এ এনজাইম, অপশন বি হরমোন, অপশন সি পিগমেন্ট, অপশন ডি রাইবোজোম। রাইট আনসার কি বলেন আমাকে? কুইজ টু রাইট আনসার কি? ইয়াসমিন, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড কনসার্ন। আচ্ছা, সেলওয়াল কি পড়ায় ফেলাইছেন? ইসাক নিউটন না, সেলওয়াল পড়াই নাই। আপনার মাথার উপর যখন আপেল পড়বে, আপেল পড়ার পর আপনি যখন বলবেন যে এই সময় মাথার উপর তো আপেল পড়ছে, তখন ইসাহাক নিউটন, তখন এরপর আমি সেলওয়াল পড়াবো। কুইজ টু আনসার ডি নাজমুল হাসান চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। জাহাঙ্গীর আলম, শারাফাতুল্লাহ, মহিদুল ইসলাম, নাজমুল সরকার, দুয়ের আনসার হচ্ছে ডি, ভেরি গুড। কুইজ টুর আনসার হচ্ছে ডি। আচ্ছা, আমরা তারপরে চলে যাই আরেকটা কুইজ আমরা সলভ করি। কুইজ 3। এই কুইজ 3টা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। নিচের কোনটি উদ্ভিদ কোষে থাকে না? নিচের কোনটি উদ্ভিদ কোষে থাকে না? অপশন এ স্টার্চ, অপশন বি কোষ প্রাচীর, অপশন সি প্লাস্টিড, অপশন ডি সেন্ট্রোসোম। তিনের আনসার কি আমাকে বলেন তো। আচ্ছা, রুবাইদা দিলওয়ার আরিন, দুয়ের ডি, ভেরি গুড। মহিউদ্দিন আল মাহিম, দুয়ের ডি, ভেরি গুড। তিনের আনসার কি আমাকে একটু জানায়েন তো। নিচের কোনটি উদ্ভিদ কোষে থাকে না? তিনের ডি, ভেরি গুড। রবিউল ইসলাম, দীপ্ত পারিয়াল, উম্মে রুমান রাহি, সাদনান খান, ভেরি গুড। তিনের ডি, এক্স্যাক্টলি। তার মানে আমরা যা পড়তেছি এগুলো থেকে মেডিকেল বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে, এগুলো থেকে আমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসবে, আমাদেরকে এগুলো পারলেই হবে। আব্দুল বাতেন, সুলতান মাহমুদ, ভেরি গুড। তিনের আনসার হচ্ছে ডি। তাহলে আমরা এখন কোষ প্রাচীরে চলে আসছি। কোষ প্রাচীরে চলে আসছি। এখন একটা কোষ প্রাচীর দেখতে কিরকম দেখেন, একটা কোষ প্রাচীর দেখতে কিরকম, এই যে দৌড় দিয়ে এখানে চলে আসছে। এখন একটা কোষ প্রাচীর কি দেখতে আসলে এরকমই থাকে? অ্যাকচুয়ালি দেখতে কিরকম থাকে বলেন তোমাকে? অ্যাকচুয়ালি দেখতে এরকম থাকে কিনা? অ্যাকচুয়ালি দেখতে এরকম থাকে না। আসলে কিরকম থাকে তাহলে আমরা দেখে আসি। কোষ প্রাচীর মূলত কার বৈশিষ্ট্য? কোষ প্রাচীর মূলত হচ্ছে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। কোষ প্রাচীর কোথায় থাকে না? প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। এখন ব্যাপারটা দেখেন, এখানে এই কোষ প্রাচীরের ভৌত গঠনে 3টা স্তর আছে। কয়টা স্তর আছে? 3টা স্তর আছে। আচ্ছা, এখন এই 3টা স্তরের মধ্যে আমরা তার আগে একটু একটা জিনিস দেখে আসি। এই যে একটা কোষের কোষ প্রাচীর আসলে কখন তৈরি হয়? একটা কোষের কোষ প্রাচীর কখন তৈরি হয়? একটা কোষের কোষ প্রাচীর কখন তৈরি হয় এটা জানাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কখন তৈরি হয়? ধরেন এই যে একটা কোষ, এই কোষের যে কোষ প্রাচীরটা, এটা কখন তৈরি হয়? কখন তৈরি হয়েছে এটা? এই কোষের কোষ প্রাচীরটা কখন তৈরি হয়েছে? এই কোষের কোষ প্রাচীরটা তো হচ্ছে এই, আচ্ছা, এই কোষের যে কোষ প্রাচীরটা এটা কখন তৈরি হয়েছে বা কি নিয়ে গঠিত হয়েছে, এগুলো কই থেকে আসছে? আলিফ মাহমুদ, ভেরি গুড। আপনার কমেন্ট দেখলে বোঝা যাইতেছে আপনি উচ্চশিক্ষিত, অতি উচ্চ বংশের ছেলে। থ্যাংক ইউ সো মাচ।
সাইটোকাইনেসিসের বিভাজনের সময়, মিউসিস কোষ বিভাজনে, আচ্ছা এলফেস পর্যায়ে, আচ্ছা ওকে, আচ্ছা সাইটোকাইনেসিসের বিভাজন, আচ্ছা কোষ মারা যাবার পর হরিসাহা বিভাজনের সময়, আচ্ছা আচ্ছা ওকে ফাইন, ওকে ফাইন। আচ্ছা দেখেন আমরা যে টেলোফেজ পর্যায়ে, আচ্ছা দেখেন একটা কোষের কোষ প্রাচীর মূলত তৈরি হয় কোষ বিভাজনের সময়। কখন? কোষ বিভাজনের সময়। কোষ বিভাজনের সময় কখন? কোষ বিভাজনের সময়। একটা জিনিস মনে রাখেন, কোষ বিভাজনের যে ধাপগুলো আপনারা ছোট থেকেই পড়ছেন, আই থিঙ্ক মেটাফেজ, টেলোফেজ, অ্যানাফেজ, এগুলো পড়ছেন না? সবার শেষে দেখেন কি আছে? ফেজ আছে। কি আছে? ফেজ শব্দটা কমন। ফেজ শব্দটা কমন। ফেজ মানে কি? ফেজ মানে হচ্ছে দশা। ফেজ মানে কি? ফেজ মানে হচ্ছে দশা। মেটা মানে হচ্ছে মধ্য। মেটা মানে কি? মেটা মানে কি? মেটা মানে হচ্ছে মধ্যে। মেটা মানে কি? মধ্যে। তাহলে একদম যে মধ্যের দশা তাকে আমরা কি বলবো? তাকে বলবো আমরা মেটাফেজ। কি বলবো? মেটাফেজ। ফেজ মানে কি? ফেজ মানে হচ্ছে দশা। ফেজ মানে হচ্ছে দশা। মেটা মানে কি? মেটা মানে হচ্ছে মধ্যে। তাহলে মেটাফেজ মানে কি? মধ্যের দশা। মেটাফেজ মানে কি? মধ্যের দশা। ঠিক আছে? তাহলে প্রো মানে কি? প্রো মানে হচ্ছে, মানে নুরুন্নাহ আলী যে বলছে পাবনা থেকে, কে কে? এই যে আমি পাবনা থেকে। ক্লাস করেন, ক্লাস করেন। আচ্ছা আমরা যে জায়গায় ছিলাম, দেখেন প্রো মানে কি? প্রো মানে আগে। তাহলে এই যে মেটাফেজের আগের যে দশা, মেটাফেজের যে আগের যে দশা, সেই দশার নাম কি হবে? সেই দশার নাম কি হবে? প্রোমেটাফেজ। সেই দশার নাম কি হবে? প্রোমেটাফেজ। সেই দশার নাম কি হবে? প্রোমেটাফেজ। কি হবে? প্রোমেটাফেজ। প্রো মানে আদি, এক্স্যাক্টলি। মেটা মানে মধ্য, ফেজ মানে দশা। মধ্যের দশা হচ্ছে মেটাফেজ। তাহলে এর আগে প্রো মানে আদি, তাহলে এর আগের দশার নাম কি? প্রোমেটাফেজ। তাহলে একদম আগের দশা, একদম আগের দশার নাম কি? একদম আগের দশার নাম হচ্ছে প্রোফেজ। একদম আদি দশা, একদম যে আদি দশা, সেই দশার নাম কি? সেই দশার নাম হচ্ছে প্রোফেজ। কি? প্রোফেজ। আচ্ছা তাহলে একটা জিনিস চিন্তা করেন এখানে, চিন্তা করেন এখানে আপনি কাউকে ঢিল মারতেছেন, ঢিল মারতেছেন, একদম আঘাত করার পূর্ব মুহূর্তে ব্যাগটা কিন্তু কিরকম থাকবে বলেন তো? মানে একটা সর্বোচ্চ গতি পাওয়ার সম্ভাবনা থাকবে, তাই না? এই যে এই মেটাফেজের পরে যে দশা দেখা যায় সেই দশাকে বলি আমরা অ্যানাফেজ। এই অ্যানাফেজে গিয়ে এই কোষ বিভাজনের দশাটা একটা গতিপ্রাপ্ত হয়, একটা শেষ হয়ে যাওয়ার তারা থাকে। ঠিক আছে? শেষ হয়ে যাওয়ার একটা তারা থাকে কোষ বিভাজনের মধ্যে। তাহলে এই মেটাফেজের পরের দশাটাকে বলি আমরা অ্যানাফেজ। কি বলি? অ্যানাফেজ। আমাকে কেউ বলেন তো, এই যে টিল, টিল শব্দের মানে কি? টিল শব্দের মানে কি বলেন তো? টিল শব্দের মানে হচ্ছে লেজ। টিল শব্দের মানে কি? লেজ। টিল শব্দের মানে কি? লেজ। ঠিক আছে? আচ্ছা তাহলে একদম শেষের দিকে কি থাকে? লেজ থাকে, তাই না? তাহলে শেষের দিকের দশা, লেজের দিকের দশা, এটাকে আমরা কি বলবো? টেলোফেজ। কি বলবো? টেলোফেজ। কি বলবো? টেলোফেজ। কি বলবো? টেলোফেজ। তাহলে এই যে একদম যে শেষের দশাটা এখানে আছে, টেলোফেজ। হ্যাঁ, মেহজাবিন সারা। এই যে টেলোফেজ, এই যে দশাটায় আছে, এই যে দশাটায় আছে, এই যে দশাটায় আছে, এই যে টেলোফেজ, এই টেলোফেজ দশাটাতেই মূলত কি তৈরি হয়? কোষপ্রাচীর তৈরি হয়। এই টেলোফেজ দশাটাতে কি তৈরি হয়? কোষপ্রাচীর তৈরি হয়। টেলোফেজ দশাটাতে কি তৈরি হয়? কোষপ্রাচীর তৈরি হয়। তাহলে এই প্রথম এমসিকিউ যে কোষপ্রাচীর তৈরি হয়, কোষপ্রাচীর তৈরি হয় কোন দশায়? কোন দশায়? কোন দশায়? টেলোফেজ দশায়। আচ্ছা ইসাক নিউটন, আমি কমেন্ট করলে শুধু আপেলের কথা বলে কেউ আপেল খাওয়ায় না। স্যাড লাইফ, সো স্যাড লাইফ। তাহলে আমাকে সবাই কমেন্টে আপনারা জানান তো যে হচ্ছে কোষ বিভাজনের কোন দশায় কোষপ্রাচীর তৈরি হয়? কমেন্টে আমাকে একটু ফিডব্যাক দেন। অ্যানাফেজের অ্যানা মানে কি? অ্যানা মানে কি? আচ্ছা এটা অ্যানাটমি মানে হচ্ছে অঙ্গসংস্থান বিদ্যা। অ্যানাটমি মানে হচ্ছে অঙ্গসংস্থান বিদ্যা। ঠিক আছে? ভাই কোষপ্রাচীরের ভিতরে কি প্লাস্টিক থাকে? না ভাই, কোষপ্রাচীরের ভিতরে প্লাস্টিক থাকে না। কোষপ্রাচীরের ভিতর তো হচ্ছে মানে কোষের যে উপাদানগুলো, কোষপ্রাচীরের যে উপাদানগুলো এগুলো থাকে। আর প্লাস্টিক তো একটা অঙ্গাণু, এটা সাইটোপ্লাজমের তরলে ভাসতে থাকে। আগে পড়াইছি, আগের ক্লাসে পড়াইছি, আপনি আগের ক্লাসটা ভালো করে পড়েন নাই। দেখেন এই অ্যানা শব্দের মানে হচ্ছে, আমি বলি একটু, অ্যানাটমি শব্দের মানে হচ্ছে অঙ্গসংস্থান বিদ্যা। আমাদের শরীরের কোন জায়গায় কোন অঙ্গটা কিভাবে আছে, ঠিক আছে, কোন অঙ্গটা কিভাবে আছে, এইটা অ্যাকচুয়ালি অ্যানাটমিতে আলোচনা করা হয়, মেডিকেলের ফার্স্ট ইয়ারের একটা সাবজেক্ট। ঠিক আছে? তাহলে অ্যানাফেজ দশায় আইসা ক্রোমোজোমগুলো অ্যাকচুয়ালি একটা আকৃতি ধারণ করে সেন্ট্রোমিয়ারের গঠন অনুযায়ী, কোনোটা বি আকৃতি, কোনোটা এল আকৃতি, কোন ক্রোমোজোম কিভাবে আছে এটা অ্যাকচুয়ালি অ্যানাফেজের মধ্যে বোঝা যায়। বুঝছেন কি বলছি? হ্যাঁ, টেলোফেজ মানে ফাইনাল স্টেজ অফ মিওসিস, এক্স্যাক্টলি, নাজমুল হাসান চৌধুরী। আচ্ছা ওকে ফাইন। তাহলে টেলোফেজ দশায় কি তৈরি হয়? কোষপ্রাচীর তৈরি হয়। কি তৈরি হয়? কোষপ্রাচীর তৈরি হয়। তাহলে এই যে এটা একটা কোষ, এটা একটা কোষ, যেহেতু এটা আগের কোষ তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে মাতৃকোষ। কি কোষ? মাতৃকোষ। এই মাতৃকোষ থেকে, এই মাতৃকোষ থেকে যখন নতুন কোষ তৈরি হবে, যখন নতুন কোষ তৈরি হবে তখন এই নতুন কোষের কোষপ্রাচীর, এই যে নতুন কোষের কোষপ্রাচীর, এই যে নতুন কোষের কোষপ্রাচীর কোন জায়গা থেকে? এই মাতৃকোষ থেকে নতুন কোষ তৈরি হওয়ার সময় হবে। কোন বিভাজনের সময় হবে? টেলোফেজের সময় হবে। কোন বিভাজনের কোন ধাপের সময় হবে? টেলোফেজ ধাপের সময় হবে। কোন ধাপের সময় হবে? টেলোফেজ। আচ্ছা
ঠিক আছে? আচ্ছা, সাফি এটা একটা আদিকোষীয় বৈশিষ্ট্য, এটা পার্সিট পড়ার সময় করবো সাফি, এখন না। আচ্ছা, তাহলে বলেন এই মাতৃকোষ থেকে নতুন কোষ তৈরির সময় কোষ প্রাচীর যখন তৈরি হয় কোন দশায়? টেলোফেজ দশায়। আচ্ছা, এখন দেখেন, এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আমরা একটু পড়াশোনায় আসি। এই যে কোষ প্রাচীর কার বৈশিষ্ট্য? কোষ প্রাচীর হচ্ছে, হ্যাঁ ফারদিন আহমেদ, আলাদা হয়ে যায়, কোষ প্রাচীর তৈরি হয়ে আলাদা হয়ে যায় যার যার মতো। রুবাইদা দিলারোইন, কমেন্ট পড়তেছি তো সবার। আচ্ছা আচ্ছা, দেখেন স্যারের এটা সমস্যা না, আপনার সমস্যা অ্যাকচুয়ালি। আচ্ছা দেখেন, আমরা পড়াশোনায় ফেরত আসি। এই যে ধরুন এটা একটা কোষ, ঠিক আছে? এটা একটা কোষ, এটা কি কোষ আমাকে বলেন তো কেউ? এটা কি কোষ আমাকে কেউ বলেন? এটা একটা উদ্ভিদ কোষ। এটা একটা কি উদ্ভিদ কোষ? সহজে আমরা বুঝতে পারতেছি, কারণ এটা একটা মোটা দেখেন কোষ প্রাচীর আছে, কি আছে? এই দেখেন একটা কোষ প্রাচীর আছে, কি আছে? কোষ প্রাচীর আছে। এখন কোষ প্রাচীরের এই যে অংশটুকু ধরেন আমরা কেটে ফেলছি, কেটে ফেলছি। দেখেন একটা ব্যাপার দেখেন, চমৎকার একটা ব্যাপার দেখেন। এই যে এটা হচ্ছে একটা কোষের কোষ প্রাচীর, কোষ প্রাচীর। তাহলে এই পাশে কি আরেকটা কোষ ছিল না? আমাকে বলেন তো, এই যে এই পাশে কি আরেকটা কোষ ছিল না? এখানে এই পাশে কিন্তু আরেকটা কোষ ছিল, সেম ওয়েতে এই পাশে কিন্তু আরো একটা কোষ ছিল, এরকম আরেকটা কোষ। এই পাশেও কিন্তু সেম আরেকটা কোষ এরকম ছিল, ঠিক আছে? আরেকটা কোষ এরকম ছিল, কিন্তু কোষ ছিল কিন্তু এরকম, ঠিক না? কোষ ছিল। তাহলে ব্যাপারটা হচ্ছে এটা, আমরা এই যে অংশটা কোষ প্রাচীরের এই অংশটা কাটলাম, কেটে জাস্ট এই যে এখানে নিয়ে এসে জুম করে দিলাম, জুম করে দেখলে আমরা দেখতে চাইতেছি অ্যাকচুয়ালি কোষ প্রাচীরের ভিতরে কি আছে। কোষ প্রাচীরের ভিতরে কি আছে, ঠিক আছে? আমরা এইগুলো দেখতে চাইতেছি। তাহলে এই কোষ প্রাচীরের ভিতরে আমরা দেখবো কি আছে। আমরা দেখবো 3টা লেয়ার বা স্তর আছে। আমরা দেখি এই যে প্রথম যে স্তরটা, এই যে একদম মাঝখানে যে লেয়ারটা আছে, এই যে এটা একটা পর্দার মতো একটা লেয়ার, এই লেয়ারটাকে আমরা কি বলতেছি? এই লেয়ারটাকে বলতেছি আমরা মধ্যপর্দা। কি বলতেছি? মধ্যপর্দা। তাহলে আমরা দেখলাম কোষ প্রাচীরের মধ্যে কয়টা লেয়ার দেখলাম? প্রথম একটা লেয়ার পেয়ে গেলাম, এই লেয়ারের নাম কি? মধ্যপর্দা। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখলাম আরো একটা লেয়ার। এই মধ্যপর্দার উপর আমরা দেখলাম আরো একটা লেয়ার আছে। এই মধ্যপর্দার উপর দেখলাম আমরা আরো একটা লেয়ার আছে। এই যে মধ্যপর্দার উপর আরো একটা লেয়ার। এই লেয়ারটাকে আমরা কি বলতেছি? প্রাইমারি ওয়াল। কি বলতেছি? প্রাইমারি ওয়াল বা প্রাথমিক প্রাচীর। প্রাইমারি ওয়াল বা প্রাথমিক প্রাচীর। তারপর আমরা দেখলাম এই যে দেখেন, এই যে প্রাইমারি ওয়াল বা প্রাথমিক প্রাচীর, এখানে কিন্তু একটা স্তরই আছে। কিন্তু এই যে দেখেন, মধ্যপর্দাটা হচ্ছে আমাদের ওয়াকাল, বাচ্চাকাল, জন্মগ্রহণ করার সময়। আমরা যখন জন্মগ্রহণ করি তখন ধরেন মধ্যপর্দা স্টেজে আছি। জন্মগ্রহণ করার পর আমরা যে স্কুলে ভর্তি হই সেই স্কুলের নাম কি? প্রাইমারি লেয়ার। প্রাইমারি স্কুলের পর আমরা আসলে কোন স্কুলের মধ্যে যাই? আমরা অ্যাকচুয়ালি সেকেন্ডারি স্কুলে যাই। তাহলে পরের বাড়িটা সেকেন্ডারি প্রাচীরের মধ্যে দেখেন 3টা ডিফারেন্ট লেয়ার আছে। দেখেন, হ্যাঁ, এই যে 3টা ডিফারেন্ট লেয়ারটা যদি আমি দেখাই, এই যে দেখেন এইটা একটা লেয়ার আছে, এই যে এটা একটা লেয়ার। এসিটা একটু অফ করো, 25-এর উপরে তোলো। এইটা একটা লেয়ার। তারপর দেখেন এই যে এটা আরেকটা লেয়ার, এই যে দেখেন এটা আরেকটা লেয়ার। এই যে দেখো এইটা হচ্ছে আরেকটা লেয়ার, এই যে এটা হচ্ছে আরেকটা লেয়ার। তাহলে আমরা দেখলাম এই যে কোষ প্রাচীরের মধ্যে বিভিন্ন জিনিস আছে, ঠিক আছে? রেদেকা রহমান, এক্স্যাক্টলি। প্রথমে মধ্যপর্দা, তারপর প্রাথমিক প্রাচীর, তারপর সেকেন্ডারি প্রাচীর। এখন এগুলো কিভাবে তৈরি হয়েছে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তার আগে আমি বইয়ের মধ্যে একটু আঁকাই দিতেছি, আপনারা বইয়ের মধ্যে আঁকায় নেন। একটা কিছু জিনিস আঁকায় নেন, ঠিক আছে? ঠিক আছে? না সাফি, মানে এত বেশি লিকুইড থাকে না, দেখেন মধ্যপর্দার মধ্যে আমি যেটুকু আঁকাই এইটুকু হচ্ছে আপনারা আঁকায় নেন। মধ্যপর্দা বা মিডল ল্যামেলা আমি যেটুকু আঁকাই এইটুকু শুধু বইয়ের মধ্যে আঁকান, ঠিক আছে? শুধু বইয়ের মধ্যে এইটুকু আঁকান। টেলোফেজ পর্যায়ে এর সূচনা, এই যে একটুকুর নিচে লাল দাগ দেন, এটা এমসিকিউতে আসবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে লেখেন সাইটোপ্লাজম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট, একটুকুর নিচে দাগ দেন। গোলগি বডি থেকে পেকটিন,
মধ্যপর্দা সৃষ্টি করে। শুধু এইটুকু নিচে দাগ দেন। বইয়ের মধ্যে আঁকানো শেষ হলে কমেন্টে ডান লেখেন। আমি আপনাদের আবুল হাসান স্যারের বইটাই স্লাইডের মধ্যে তুলে রাখছি। আবুল হাসান স্যারের বইটাই আমি স্লাইডের মধ্যে তুলে রাখছি, ঠিক আছে? আচ্ছা, আফরিন নেক্সট টারশিয়ারি ওয়াল। আগে আমরা এইটুকু জানি, এইটুকু বইয়ের মধ্যে আঁকাইছেন কিনা, আঁকানো শেষ হয়ে গেলে আমাকে ডান লেখেন কমেন্টে। এইটুকু বইয়ের মধ্যে আঁকাইছেন কিনা বলেন, আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টে ডান লেখেন। এইটুকু আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টে ডান লেখেন, ঠিক আছে? ঠিক আছে, ওকে। আঁকাইছেন? বইয়ে নাই। আব্দুল্লাহ ফাহাদ বলে কি, বইয়ে থাকবে না কেন? বই অবশ্যই আছে, বই অবশ্যই আছে। কোষপ্রাচীরে যান, কোষপ্রাচীরের ভৌত গঠনে গেলেই আপনি পাবেন। বই অবশ্যই অবশ্যই আছে, থাকবে না কেন? তারপরে লেখেন অবশ্যই অবশ্যই আছে বইয়ের মধ্যে। অবশ্যই অবশ্যই আছে। আচ্ছা, ওকে, ডান। বই নাই, আরে আচ্ছা দেখেন আমি বলি, ঠিক আছে? এগুলো বোল্ড করে আসা, বেড়াইতে আসছে বাসায় গিয়ে থাকবে। ধরেন এটা একটা কোষ, এটা হচ্ছে মাতৃকোষ। এটা কি? এটা হচ্ছে মাতৃকোষ। আমরা জানি যে কোষ বিভাজনের কোন টাইমে হচ্ছে নতুন করে মধ্যপর্দা সৃষ্টি হয় বা কোষ প্রাচীর সৃষ্টি হওয়া শুরু হয় টেলোফেজ পর্যায়ে। কোন পর্যায়ে? টেলোফেজ পর্যায়ে। তাহলে মাতৃকোষের বিভাজন ঘটতেছে। কোষ বিভাজিত হওয়ার সময় কয়টা জিনিসের বিভাজন ঘটে? দুইটা বলেন তো, কয়টা জিনিসের বিভাজন ঘটে? দুইটা জিনিসের, সাইটোপ্লাজমের বিভাজন ঘটে আর নিউক্লিয়াসের বিভাজন ঘটে। কয়টা জিনিসের বিভাজন ঘটে? সাইটোপ্লাজমের বিভাজন ঘটে আর কার বিভাজন ঘটে? নিউক্লিয়াসের বিভাজন ঘটে। আর কার বিভাজন ঘটে? নিউক্লিয়াসের বিভাজন ঘটে। আর কার বিভাজন ঘটে? নিউক্লিয়াসের বিভাজন ঘটে। কার কার বিভাজন ঘটে? সাইটোপ্লাজমের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন। এখন কার বিভাজনকে কি বলা হয়? আমি কিন্তু আপনাদেরকে পড়াইছিলাম, কোন শব্দের শেষে যদি সিস থাকে, সিস মিন্স হচ্ছে প্রক্রিয়া। এখানে ইংলিশ ভার্সনের কেউ আছেন? সিস মিন্স হচ্ছে প্রক্রিয়া। তাহলে সাইটোপ্লাজমের যে বিভাজন প্রক্রিয়া তাকে বলা হয় সাইটোকাইনেসিস। কি বলা হয়? সাইটোকাইনেসিস। কি বলা হয়? সাইটোকাইনেসিস। কেরিয়ন মানে কি? কেরিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। কেরিয়ন মানে কি? নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের যে বিভাজন তাকে কি বলা হয়? তাকে বলা হয় কেরিওকাইনেসিস। কি বলা হয়? কেরিওকাইনেসিস। এই দুইটাই মেডিকেলে আসছে 2-3 বার। কেরিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? কেরিওকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? সাইটোকাইনেসিস। ঠিক আছে? কোন বই কিনলে ভালো হবে? উদ্ভিদ বিজ্ঞান আবুল হাসান আর হচ্ছে প্রাণী বিজ্ঞান গাজী আজমল। আচ্ছা দেখেন, এখন এই যে মাতৃকোষ থেকে নতুন যে একটা কোষ তৈরি হইতেছে, আমরা তো দেখে আসছি যে এই কোষের যে প্রাচীর, এই প্রাচীরের মধ্যে যে মধ্যপর্দা থাকে, এই যে প্রাচীরের মধ্যে যে মধ্যপর্দা থাকে, এই মধ্যপর্দাটা তৈরি হয় কোন জায়গা থেকে আমি বলি। এই মধ্যপর্দাটা তখন এখানে তৈরি হবে। এই মধ্যপর্দা তৈরি হওয়ার যে জিনিসপত্র, সেই জিনিসপত্র এটা কি এখান থেকে হাওয়া থেকে আসবে? এটা আপনি আপনার পকেট থেকে দিবেন? আপনি আপনার ঘর থেকে দিবেন না। এই মধ্যপর্দা তৈরি হওয়ার জিনিস, এটা তো সন্তান, তাই না? অপত্য কোষ। এটা কি কোষ? অপত্য কোষ, সন্তান। তাহলে অপত্য কোষের সবকিছু তার মা থেকে আসবে। তার কি থেকে আসবে? মা থেকে আসবে। তাহলে মায়ের কোষের সেই তরলের নাম কি? মায়ের কোষের তরলের নাম হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে ব্যাপারটা হচ্ছে এটা, এই সাইটোপ্লাজম থেকে, এই মাতৃকোষের সাইটোপ্লাজম থেকে একটা রাসায়নিক পদার্থ আসবে। সেই রাসায়নিক পদার্থের নাম হচ্ছে ফ্রেগমোপ্লাস্ট। এই ফ্রেগমোপ্লাস্ট দিয়ে এবং এই মাতৃকোষের মধ্যে গোলগি বডি আছে না? এই মাতৃকোষের গোলগি বডি থেকে আসবে পেকটিন। কি আসবে? পেকটিন। এই ফ্রেগমোপ্লাস্ট এবং পেকটিন মিলিতভাবে এখানে মধ্যপর্দাটা তৈরি করবে। মধ্যপর্দাটা তৈরি করবে। বুঝছেন কি বলছি? মিলিতভাবে কি তৈরি করবে? মধ্যপর্দাটা তৈরি করবে। আচ্ছা, নুবলাত বাই আই ডিডন্ট নোটিস মাই কমেন্ট। কোনো প্রয়োজনীয় কমেন্ট থাকলে অবশ্যই, যদি নোটিস না করে থাকি বললেন আমাকে। আচ্ছা, তাহলে দেখেন মধ্যপর্দা তৈরি হয়ে গেছে। কি তৈরি হয়ে গেছে? মধ্যপর্দা তৈরি হয়ে গেছে। ঠিক আছে? মধ্যপর্দা তৈরি হয়ে গেছে। কি তৈরি হয়ে গেছে? মধ্যপর্দা তৈরি হয়ে গেছে। এই যে মধ্যপর্দা তৈরি হয়ে গেছে। কি তৈরি হয়ে গেছে? মধ্যপর্দা তৈরি হয়ে গেছে। মধ্যপর্দার মধ্যে কি ছিল?
মধ্যপর্দার মধ্যে কি ছিল? মধ্যপর্দার মধ্যে ছিল হচ্ছে ফ্রেগমোপ্লাস্ট আর ছিল হচ্ছে পেকটিন। ফ্রেগমোপ্লাস্ট আর কি ছিল? আর ছিল পেকটিন। আর কি ছিল? আর ছিল হচ্ছে পেকটিন। এই ফ্রেগমোপ্লাস্ট কই থেকে আসছিল? এই ফ্রেগমোপ্লাস্ট আসছিল আগের কোষের সাইটোপ্লাজম থেকে। আর পেকটিন কই আসছিল? পেকটিন আসছিল আগের কোষের গোলগি বডি থেকে। এখন ধরেন এটা একটা মধ্যপর্দা। কি দিয়ে যে বুঝাই আপনারে? ধরেন এটা একটা মধ্যপর্দা, ঠিক আছে? ধরেন এটা একটা কোষ, এটা একটা মধ্যপর্দা। ধরেন এটা হচ্ছে একটা মধ্যপর্দা, ঠিক আছে? এটা একটা মধ্যপর্দা, আপনি দেখতেছেন এটা একটা মধ্যপর্দা। এখন এই মধ্যপর্দার উপর যদি ধরেন আইসা এই যে আরেকটা রাসায়নিক পদার্থ পড়ে, আরেকটা রাসায়নিক পদার্থ আমরা রাখলাম, তাহলে এখানে আরেকটা পর্দা বা আরেকটা স্তর তৈরি হয়ে গেছে না? এই যে তো মধ্যপর্দা ছিল, এই মধ্যপর্দার উপর আমরা আরেকটা রাসায়নিক পদার্থ নিয়ে আসলাম, তারপর হচ্ছে আরেকটা রাসায়নিক পদার্থ নিয়ে আসলাম, আরেকটা রাসায়নিক পদার্থ নিয়ে আসলাম। তো এখন কি আরেকটা স্তর বা আরেকটা লেয়ার তৈরি হয়ে গেছে না? আরেকটা লেয়ার তৈরি হয়েছে কিনা বলেন? আরেকটা লেয়ার তৈরি হয়ে গেছে। তো এই মধ্যপর্দার উপর কি আয়সা জমে আমি বলি? এই মধ্যপর্দার উপর আয়সা কিছু সেলুলোজ জমা হয়। কি জমা হয়? এই মধ্যপর্দার উপর আয়সা কি জমা হয়? কিছু সেলুলোজ জমা হয়। কিছু সেলুলোজ জমা হয় এবং কিছু হেমিসেলুলোজ জমা হয়। কিছু হেমিসেলুলোজ জমা হয়। কিছু হেমিসেলুলোজ জমা হয়। আর কিছু কি জমা হয়? একটা গ্লাইকোপ্রোটিন জমা হয়। একটা গ্লাইকোপ্রোটিনও জমা হয়। তাহলে জমা হইলে এখানে দেখেন আরেকটা স্তর হয়ে গেছে না? দেখেন তো, আরেকটা স্তর হয়ে গেছে। এই যে আরেকটা স্তর এখানে হয়ে গেছে, এই স্তরটাকে আমরা কি বলতেছি? আমরা প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল। তাহলে প্রাইমারি ওয়ালের মধ্যে বা প্রাথমিক প্রাচীরের মধ্যে কি কি জমা হয়েছে বলেন তো? এই মধ্যপর্দার উপর তিনটা রাসায়নিক পদার্থ জমা হয়েছে। কি? সেলুলোজ জমা হয়েছে, হেমিসেলুলোজ জমা হয়েছে, আর গ্লাইকোপ্রোটিন জমা হয়েছে। আর কি জমা হয়েছে? গ্লাইকোপ্রোটিন জমা হয়েছে। বুঝছেন সবাই? ক্লিয়ার? তাসনিয়া রহমান রুবা, পড়াবো। সবাই বুঝছেন? এইটুকু বুঝছেন? আচ্ছা ভাই, সেলুলোজ কি হেমিসেলুলোজ কি? আচ্ছা আমি পড়াবো, সেলুলোজ কি হেমিসেলুলোজ কি পড়াবো, অসুবিধা নেই। ক্লাসের এখন না, ক্লাসের শেষের দিকে পড়াবো, এখন না, ঠিক আছে? এইটুকু বুঝছেন যে প্রাথমিক প্রাচীর কিভাবে হয়েছে? এইটুকু বুঝছেন আমাকে বলেন। তাহলে প্রাথমিক প্রাচীর থেকে কি আঁকাবেন? প্রাথমিক প্রাচীর থেকে আঁকান দ্বিতীয় স্তর, মধ্যপর্দার উপর সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন জমা হয়ে তৈরি করে। তাহলে প্রাথমিক প্রাচীর বুঝছেন সবাই? এইটুকু বুঝছেন? আফিফা পারভিন বলতেছে জোস ক্লাস, থ্যাংক ইউ। আমরা সবাই জোস, ঠিক আছে? শুধু একজন জোস না, সে কে আমাকে বলেন? আমরা সবাই জোস, কিন্তু শুধু একজন জোস না, সে কে বলেন? আজকে কোনো সারপ্রাইজ নাই। না ভাই, প্রাথমিক প্রাচীরের পুরুত্ব মুখস্থ করতে হবে। মানে এই যে প্রাথমিক প্রাচীরটা এখানে তৈরি হইলো, এর পুরুত্বটা কত? এই প্রাথমিক প্রাচীরের পুরুত্বটা হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার। ভাই, এত মানটান মুখস্থ করা লাগে না। আমি এত মানটান পড়াই না স্টুডেন্টদের, কারণ গত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি তো একটা মান আসতে দেখি নাই, ঠিক আছে? তো অহেতুক এলোমেলোভাবে হচ্ছে, মানে শুধু এইসব অহেতুক সাল, অহেতুক মান এইসব মুখস্থ করে হচ্ছে, মানে শুধু হচ্ছে মনে রাখার, মানে মাথার উপর লুট বাড়ায় দরকার নেই। মনে রাখতে পারেন এই যে প্রাথমিক প্রাচীরের পুরুত্ব 1 থেকে 3 মাইক্রোমিটার। আচ্ছা। আলিফ মাহমুদ, আপনি মানে হচ্ছে এই ছেলে উচ্চশিক্ষিত। আগেও একটা সুন্দর কমেন্ট করছে, কমেন্ট দেখে বোঝা যায় যে হচ্ছে এই ছেলে উচ্চশিক্ষিত এবং অতি উচ্চ বংশ। আমরা সবাই জোস, শুধু একজন জোস না। কে জোস না? সে হচ্ছে বেদের মেয়ে।
বেদের মেয়ে জ্যোৎস্না। ঠিক আছে, দেখেন আমরা পড়াশোনায় ফেরত আসি। তাহলে দেখেন আমরা পড়াশোনায় ফেরত আসলাম। এই যে মধ্যপর্দা, এই যে আমাদের মধ্যপর্দা, এই মধ্যপর্দা এই মধ্যপর্দা এই মধ্যপর্দা কি নিয়ে গঠিত? এই মধ্যপর্দা কি নিয়ে গঠিত? এই মধ্যপর্দা কি নিয়ে গঠিত? এই মধ্যপর্দা কি নিয়ে এই মধ্যপর্দা কি নিয়ে গঠিত আমাকে বলেন তো, ক্রোমকাস্ট করো। এই মধ্যপর্দা কি নিয়ে গঠিত? এই মধ্যপর্দা হচ্ছে ফ্রেগমোপ্লাস্ট আর পেকটিন নিয়ে গঠিত। মধ্যপর্দা হচ্ছে ফ্রেগমোপ্লাস্ট আর পেকটিন নিয়ে গঠিত। ঠিক আছে, আচ্ছা। আর এই মধ্যপর্দার উপর কে কে এসে জমা হয়? এই মধ্যপর্দার উপর এসে যখন গ্লাইকোপ্রোটিন, সেলুলোজ, হেমিসেলুলোজ এরা যখন জমা হয় তখন আলটিমেটলি একটা প্রাচীর তৈরি হয়, সেটাই হচ্ছে প্রাথমিক প্রাচীর। সেটাই কি প্রাচীর? প্রাথমিক প্রাচীর। ঠিক আছে, এখন এই প্রাথমিক প্রাচীরের উপর এই প্রাথমিক প্রাচীরের উপর আরো দুইটা রাসায়নিক পদার্থ জমা হয়, প্রাথমিক প্রাচীরের উপর। কি কি আমরা দেখি? আমরা এই যে এখানে একদম ফাইনাল ছবিটা আঁকি। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের মধ্যপর্দা, এটা হচ্ছে আমাদের মধ্যপর্দা। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের মধ্যপর্দা, একদম ধরে নিলাম এই যে মধ্যপর্দা। এটা হচ্ছে মধ্যপর্দা। এই মধ্যপর্দার মধ্যে কি কি থাকে বলেন তোমাকে? এই মধ্যপর্দার মধ্যে দুইটা জিনিস থাকে। মধ্যপর্দার মধ্যে কি থাকে? দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে ফ্রেগমোপ্লাস্ট, আরেকটা কি থাকে? আরেকটা হচ্ছে পেকটিন। এই পেকটিনটা কই থেকে আসছে? পেকটিনটা আগের কোষের গোলগি বডি থেকে আসছে। জিবি মানে গোলগি বডি। আর ফ্রেগমোপ্লাস্ট আগের কোষের কই থেকে আসছে? সাইটোপ্লাজম থেকে আসছে। সি মানে সাইটোপ্লাজম। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই মধ্যপর্দার উপর এসে কি জমা হইতেছিল বলেন তো? এই মধ্যপর্দার উপর এসে এই যে অল্প পরিমাণে সেলুলোজ জমা হইতেছিল। কি জমা হইতেছিল? সেলুলোজ জমা হইতেছিল। এই মধ্যপর্দার উপর এসে অল্প পরিমাণে কি জমা হইতেছিল? সেলুলোজ। অল্প পরিমাণে কি জমা হইতেছিল? সেলুলোজ জমা হইতেছিল। কি জমা হইতেছিল? অল্প পরিমাণে কি জমা হইতেছিল? সেলুলোজ জমা হইতেছিল। কি জমা হইতেছিল? সেলুলোজ জমা হইতেছিল। আর কি জমা হইতেছিল? হেমিসেলুলোজ জমা হইতেছিল। কি জমা হইতেছিল? হেমিসেলুলোজ। কি জমা হইতেছিল? হেমিসেলুলোজ। এই আস্তে কি জমা হইতেছিল? হেমিসেলুলোজ। কি জমা হইতেছিল? হেমিসেলুলোজ। কি জমা হইতেছিল? হেমিসেলুলোজ। কি জমা হইতেছিল? হেমিসেলুলোজ। আর কি জমা হইতেছিল? গ্লাইকোপ্রোটিন। আর কি জমা হইতেছিল? গ্লাইকোপ্রোটিন। আর কি জমা হইতেছিল? গ্লাইকোপ্রোটিন। তখন এই যে তিনটা জিনিস জমা হইতেছিল মধ্যপর্দার উপর আইসা। এই যে তিনটা জিনিস মধ্যপর্দার উপর জমা হইতেছিল। এই যে লালটা তো হেমিসেলুলোজ, ধরে নিলাম লালটা কি? লালটা হচ্ছে হেমিসেলুলোজ। ঠিক আছে। আর এই যে ধরুন এখানে যে সবুজটা আছে, এই সবুজটা হচ্ছে ধরে নিলাম মানে লাল সেলুলোজ, সেলুলোজ। লালটা হচ্ছে হেমিসেলুলোজ। আর এই যে ধরেন এখানে যে মানে বেগুনিটা আছে, এটা ধরে নিলাম হচ্ছে এটা গ্লাইকোপ্রোটিন। তাহলে এই যে প্রাচীরটা আমরা এখানে পাইছি, এটাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি আমরা প্রাথমিক প্রাচীর। কি বলতেছি? প্রাথমিক প্রাচীর। এখন এই প্রাথমিক প্রাচীরের উপর ধরে না এসা কিছু সেলুলোজ আবার জমা হয়েছে। কিছু কি জমা হয়েছে? এই প্রাথমিক প্রাচীরের উপর ধরে না এসে আবার কিছু সেলুলোজ জমা হয়েছে, আর কিছু লিগনিন জমা হয়েছে। কি জমা হয়েছে? লিগনিন জমা হয়েছে। কিছু লিগনিন জমা হয়েছে। এই সেলুলোজ এবং লিগনিন মিলে এই যে প্রাচীরটা আবার এখানে তৈরি হয়েছে, এটার নাম কি প্রাচীর? এটার নাম হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। কি প্রাচীর? সেকেন্ডারি প্রাচীর। তাহলে প্রত্যেকটা কোষের মধ্যে এরকম তিনটা লেয়ার থাকে। প্রত্যেকটা কোষের প্রাচীরেই হচ্ছে প্রত্যেকটা কোষের প্রাচীরের মধ্যে হচ্ছে তিনটা জিনিস থাকে। এই যে মধ্যপর্দা, তারপরে কি প্রাথমিক প্রাচীর, তারপরে কি সেকেন্ডারি প্রাচীর। ঠিক আছে। সেকেন্ডারি প্রাচীর কয় স্তর বিশিষ্ট হয়? 3 স্তর বিশিষ্ট। এখন যেই কোষগুলা অধিক মাত্রার বিপাকীয় হয়, যেমন ভাজক কোষ,
শৈশব কোষের সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। এর কারণ কি? এর কারণ হচ্ছে ধরুন এটা একটা কোষ, ভাজক কোষ, এটা সাথে সাথে বিভাজিত হয়ে যেতেছে। এটা আরেকটা ভাজক, এটাও যেহেতু ভাজক কোষ, এটাও বিভাজিত হয়ে যেতেছে। তাহলে যেহেতু বিভাজিত হয়ে যেতেছে, এখানে প্রাথমিক প্রাচীরটা তৈরি হয়, প্রাথমিক মধ্যপর্দাটা তৈরি হয়, তারপর প্রাথমিক প্রাচীরটা তৈরি হয়। সেকেন্ডারি প্রাচীর তৈরি হওয়ার মতো সময় পায় না, তার আগে এই কোষটা আবার কি হয়ে যায়? বিভাজিত হয়ে যায়। বিভাজিত হয়ে যায়। ব্যাপারটা এমন, ঠিক আছে? আচ্ছা, ব্যাপারটা এমন। এখন ব্যাপারটা হচ্ছে এটা, আপনারা হয়তো আমাকে বলবেন যে হচ্ছে এইখানে যে জিনিসপত্রগুলো টারশিয়ারি প্রাচীর, এগুলো বিরল ক্ষেত্রে দেখা যায়। এখন আপনারা আমার যে কথাটা বলবেন সেটা হচ্ছে এটা, এই যে জিনিসপত্র আমরা পড়লাম, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, এগুলো আসলে কই থেকে আসলো? এগুলো আসলে কি কাউরে গালিগালাজ করতেছি নাকি আমরা? এগুলো আমরা কেন পড়তেছি? পরে বা লাভটা কি? তো এই জিনিসগুলো আমরা এখন একটু বেসিক পড়বো। আসেন, এই জিনিসগুলো আমরা এখন একটু বেসিক পড়াশোনা করব। এবং যদি কেউ না মনে রাখতে পারেন, তাহলে আমি এখানে লিখে দিতেছি, শুধু এইটুকু মনে রাখবেন, মধ্যপর্দার মধ্যে কি কি থাকে? ফ্র্যাগমোপ্লাস্ট প্লাস্ট পেকটিন। এই ফ্র্যাগমোপ্লাস্ট কোন জায়গা থেকে আসে? ফ্র্যাগমোপ্লাস্ট হচ্ছে আগের কোষের সাইটোপ্লাজম থেকে। এই পেকটিন আসে আগের কোষের গোলগি অ্যাপারেটাস থেকে বা গোলগি বডি থেকে। ঠিক আছে? আচ্ছা, এটুকু মনে রাখেন। মধ্যপর্দার পরের যে প্রাচীরটা, তার নাম কি? তার নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীরে কি থাকবে? এই প্রাথমিক প্রাচীরে এই মধ্যপর্দার সাথে কি লাগানো থাকবে? এই মধ্যপর্দার সাথে লাগানো থাকবে হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, আর থাকবে হচ্ছে গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন। আমি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি, খাতার মধ্যে লিখে নেন। গ্লাইকোপ্রোটিন। প্রাথমিক প্রাচীরে কি থাকবে? প্রাথমিক প্রাচীরের পরে থাকবে সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর। এই সেকেন্ডারি প্রাচীরের মধ্যে এই যে এই জিনিসগুলোর সাথে অ্যাকচুয়ালি কি থাকবে? শুধু সেলুলোজ আর লিগনিন থাকবে। তাহলে কোন লেয়ারে কি কি থাকে? আমি কিন্তু আপনাকে গুছিয়ে দিলাম। কোন লেয়ারে কি কি থাকে আপনাকে গুছিয়ে দিলাম। ঠিক আছে? কোন লেয়ারে কি থাকে আপনাকে গুছিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, কিছু এক্সট্রা জিনিস এখান থেকে পড়েন, হেমিসেলুলোজ তিন ধরনের। জাইলেন্স, অ্যারাবেন্স, আরেকটা হচ্ছে গ্যালাকটেন্স। জাইলেন্স, অ্যারাবেন, গ্যালাকটেন্স। আচ্ছা, আমি গুছাই দিলাম আপনাকে। যদি এখান থেকে কেউ ভর্তি পরীক্ষার জন্য এখনই পড়তে চান, মনে রাখবেন মধ্যপর্দায় বেশি থাকে হচ্ছে একটা অ্যাসিড, তার নাম হচ্ছে পেকটিক অ্যাসিড। এটা কোন জায়গায় আসছিল? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে আসছিল। মধ্যপর্দায় কোনটা বেশি পরিমাণে থাকে? পেকটিক অ্যাসিড। এই পেজটা স্ক্রিনশট নেন। এই পেজটা স্ক্রিনশট নেন। খুবই ইম্পর্টেন্ট। এই পেজটা স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নিয়ে কমেন্টে ডান লেখেন। আপনার বইয়ের মধ্যে এলোমেলোভাবে দেওয়া আছে, আমি গুছিয়ে দিছি। ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে কমেন্টে ডান লেখেন। আমি বুঝাই দিব সেলুলোজ কি, হেমিসেলুলোজ কি, ডোন্ট ওয়ারি, বুঝাই দিব।
ওকে ফাইন। ওকে, এটা খাতার মধ্যে লিখে বইয়ের মধ্যে আঁকায় বইয়ের মধ্যে লাগাই দিবেন, ঠিক আছে? এটা খাতার মধ্যে লিখে বইয়ের মধ্যে লাগাই দিবেন। ওকে ওকে, ডান। সবাই ডান, কেউ কি বাম নাই? ওকে ফাইন। তাহলে দেখেন আমরা এখান থেকে এখন কোষপ্রাচীরের রাসায়নিক গঠন বইয়ের মধ্যে আঁকায় নেন। কোষপ্রাচীরের রাসায়নিক গঠন বইয়ের মধ্যে আঁকায় নেন। এখান থেকে এই যে লাইনটা মধ্য পর্দায় অধিক থাকে কোনটা? পেকটিক অ্যাসিড। এটা লেখা রাখেন JUD, মানে জাহাঙ্গীরনগরের ডি ইউনিটে আসছে, ঠিক আছে? এছাড়া মানে হচ্ছে কিছু মানে রাসায়নিক পদার্থ। আচ্ছা, হেমিসেলুলোজ গুলো আবার একটু বলেন। আচ্ছা বলে দিতেছি, আমি বলে দিতেছি বাবা, বলে দিতেছি। এছাড়া অদ্রবণীয় ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট, যাকে পেকটিন বলা হয়, এগুলো মন চাইলে দেখতে পারেন। এতটা ইম্পর্টেন্ট না, এতটা ইম্পর্টেন্ট না। এটা আপনি অলরেডি পারেন, এটা আপনি অলরেডি পারেন, ঠিক আছে? এটা আপনি অলরেডি পারেন যে প্রাথমিক প্রাচীরে থাকে কি, প্রাথমিক প্রাচীরে কি থাকে অলরেডি আপনি এটা পারেন। প্রাথমিক প্রাচীরে কি থাকে অলরেডি আপনি পারেন। দেখেন এই যে এখানে লেখা আছে, এই যে প্রাথমিক প্রাচীরে কি থাকে? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। এটা আপনি অলরেডি পারেন, ঠিক আছে? দেখেন এই যে এখানে আমরা আসি, প্রাথমিক প্রাচীরে কি থাকে? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন অলরেডি পারেন, ঠিক আছে? এবং হেমিসেলুলোজে তিনটা সদস্য আছে, জাইলেন্স, অ্যারাবেন্স, গ্যালাকটেন্স, ঠিক আছে? কি দিয়ে মনে রাখবেন? গ্যাক্স, গ্যাক্স। জি দিয়ে হচ্ছে আচ্ছা কি দিয়ে মনে রাখবেন? গ্যাক্স। এই যে জি দিয়া গ্যালাকটেন্স, এ দিয়া অ্যারাবেন্স, এক্স দিয়া হচ্ছে জাইলেন্স। এক্স দিয়া কি? জাইলেন্স। গ্যাক্স দিয়ে মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন এই যে হেমিসেলুলোজ তিনটা আমি আগেই পড়াইছি আপনাকে। হেমিসেলুলোজ তিনটা, জাইলেন্স, গ্যালাকটেন্স, অ্যারাবেন্স, আমি আগে আপনাকে পড়াইছি, ঠিক আছে? এগুলো রাসায়নিক পদার্থ। আচ্ছা, এগুলো বিভিন্ন ধরনের পলিস্যাকারাইড। এখন এই যে পলিস্যাকারাইড যে শব্দটা আসছে, ঠিক আছে? এই পলিস্যাকারাইড কি জিনিস এগুলো তো আমরা চিনি না। এগুলো কোষ রসায়ন অধ্যায়ের মধ্যে আছে, আমরা গিয়ে দেখবো। আচ্ছা, এই লাইনটা হচ্ছে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। এই যে এই লাইনটা আঁকান। জাইলোগ্লুকাইন নামক হেমিসেলুলোজ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। ক্রস লিঙ্ক হিসেবে কোনটা কাজ করে? জাইলোগ্লুকান। এটা ডিইউতে আসছে, এটা ডিইউতে আসছে, এটা ডিইউতে আসছে, ঠিক আছে? এটা ডিইউতে আসছে, এটা ডিইউতে আসছে। আমি আগে বই আঁকান, আমি পড়াইয়া দিব, আমি বুঝাইয়া দিব পলিস্যাকারাইড কি, জাইলোগ্লুকান কি, হেমিসেলুলোজ কি, আমি সবই বুঝাই দিব। বই আগে আঁকান বইয়ের মধ্যে। আচ্ছা, ছত্রাকের প্রাচীর কাইটিন। এখানে লেখেন ম্যাট। ম্যাট মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। ছত্রাকের কোষপ্রাচীর কি নির্মিত? ছত্রাকের কোষপ্রাচীর কি নির্মিত? এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। ম্যাট মানে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে? আচ্ছা, ব্যাকটেরিয়ার প্রাচীর লিপিড প্রোটিন পলিমার নির্মিত। এটাও মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, এটাও মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসলে অপশনটা হচ্ছে এখানে এই লিপিড প্রোটিন পলিমার হিসেবে থাকে না, থাকে কি হিসাবে আমি বলি, লেখা নেন বইয়ের মধ্যে, পেপটিডোগ্লাইকান। কি হিসাবে থাকে অপশনটা? পেপটিডোগ্লাইকান। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি নির্মিত? পেপটিডোগ্লাইকান নির্মিত। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি নির্মিত? পেপটিডোগ্লাইকান নির্মিত। এটা দিয়ে মনে রাখতে, পেপটিডোগ্লাইকান অপশনে থাকবে, পেপটিডোগ্লাইকান, ঠিক আছে? আচ্ছা, শাহরিয়ার নাদিম সিয়াম, বা টপিক কম করেন, মনে রাখতে সহজ হবে। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে যদি বায়োলজির টপিক হচ্ছে মানে মনে হয় যে আমরা বেশি পড়াচ্ছি, তাহলে হচ্ছে আপনারা হচ্ছে আমাদের বায়োলজির যে এসএমই তৌফিকুল শরীফ ভাইকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, এইটুকু দেখেন, এইটা স্ক্রিনশট নেন, এই পেজটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে কমেন্টে ডান লেখেন। তারপর হচ্ছে আমরা এখানে এই যে ওয়াহিদ বিন কাউসার বলতেছে বুঝি নাই স্যার, আমিও বুঝি নাই আসলে, আমিও একটু বোঝার চেষ্টা করবো আপনাদের সাথে, ঠিক আছে? আমিও আপনাদের সাথে একটু বোঝার চেষ্টা করব। আগে লেখা শেষ করেন। আচ্ছা ডান, ওকে ফাইন। এখন দেখেন এই যে এখানে কিছু জিনিস আছে, কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠন। আচ্ছা, কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠন এখানে দেখেন। আচ্ছা এই যে দেখেন এখানে সেলুলোজের কথা বলা আছে। সেলুলোজগুলো মিলে সেলুলোজ চেইন হয়েছে, তারপর মাইক্রোফাইবিল হয়েছে, তারপর ম্যাক্রোফাইবিল হয়েছে, তারপর তন্তু হয়েছে, তারপর এরকম অনেকগুলো তন্ত্র মিলে এই যে কোষের প্রাচীর হয়েছে। এই যে এই সূক্ষ্ম গঠনটা, এই যে সূক্ষ্ম গঠনটা, এটাই আমাদের একটু বুঝতে হবে, এটাই আমাদের একটু বুঝতে হবে। আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি, আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা কই থেকে বুঝবো এটা?
আমরা এখান থেকেই বোঝার চেষ্টা করি, আমরা এখান থেকেই বোঝার চেষ্টা করি। তো এখানে খাতার মধ্যে লেখেন, খাতার মধ্যে লেখেন এই জিনিসটা খাতা এবং মাথায় লিখবেন। কোনো বইয়ে এই জিনিসগুলা নাই, এখানে দেখেন আমি একটা বেসিক আপনাকে বলে দিতেছি। লেখেন উজ, কোনো শব্দের শেষে উজ থাকলে, কোনো শব্দের শেষে উজ থাকলে এটি শর্করা বা কার্বোহাইড্রেট, কি বললাম? কোন শব্দের শেষে যদি উজ থাকে, উজ, তাহলে এটা কি? শর্করা বা কার্বোহাইড্রেট। তাহলে আমাকে বলেন তো, কোন শব্দের শেষে উজ, কি কি উজ আছে বলেন? এটা শেকেমি, ভেরি গুড, খুব সুন্দর, গ্যাক্স দিয়া মনে রেখে ফেলছে। কোন শব্দের শেষে যদি উজ থাকে তাহলে এটা কার্বোহাইড্রেট, তাহলে এটা কি? কার্বোহাইড্রেট। এখন কোন শব্দের শেষে উজ আছে বলেন? কোন শব্দের শেষে উজ আছে বলেন? এমন কেন হচ্ছে? আচ্ছা, কামাল পাশা, সেলুলোজ বিটাডি গ্লুকোজ অণু দিয়ে তৈরি হয় না স্যার। বিটাডি গ্লুকোজ কি বাবা, আমি তো চিনি না। আচ্ছা, এমন কিছু উদাহরণ বলে যাদের নামে শেষে উজ আছে। মীরা সরকার একটা নাম বলে ফেলছে অলরেডি, সেলুলোজ, চমৎকার মীরা। অন্য কেউ, এনিওয়ান? আফিফা পারবেন, গ্লুকোজ, ভেরি গুড। সুলতান মাহমুদ, গ্লুকোজ, ভেরি গুড। এনিবডি ইউজ? ফারহান, চমৎকার, ল্যাকটোস, ভেরি গুড। নোয়েল টাপ্পা, গ্লুকোজ, সুক্রোজ, চমৎকার। সুলাইমান শরীফ ওমন, গ্লুকোজ। রোমানাথ, সেলুলোজ। মীরা সরকার, হেমিসেলুলোজ, এক্স্যাক্টলি, চমৎকার। তাহলে যাদের নামে উজ আছে তারা সবাই কি? শর্করা। এখন দেখেন, একটা বেসিক বোঝার চেষ্টা করেন। এখানে একটা বেসিক বোঝার চেষ্টা করেন। এই যে এখানে কার্বোহাইড্রেট কি আছে? হাইড্রেট। কোন, হ্যাঁ, ইলিওডেলা, গ্যালাক্টোজ, ভেরি গুড। মৌনতা মায়া, ফ্রুক্টোজ, ভেরি গুড। তার মানে আমরা একটা বেসিক শিখলাম, যাদের নামে উজ আছে তারা সবাই কি? শর্করা। তাহলে এই যে এখানে যদি হাইড্রেট থাকে, কি বললাম? হাইড্রেট মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি কি আছে? H2O আছে। হাইড্রেট মানে অ্যাকচুয়ালি এখানে কি আছে? H2O বা পানি আছে। হাইড্রেট মানে এখানে অ্যাকচুয়ালি কি আছে? H2O বা পানি আছে। কি বললাম? আমাকে বলেন, হাইড্রেট শব্দের মানে কি? হাইড্রেট মিন্স ওয়াটার। যদি বইয়ের কোথাও হাইড্রো অর হাইড্রেট থাকে, তাহলে বুঝবেন এখানে অ্যাকচুয়ালি কি বুঝাইতেছে? ওয়াটার বা পানি সম্পর্কিত কোনো ব্যাপার বুঝাইতেছে। ঠিক আছে? আচ্ছা, আমার নামের শেষে যদি উজ থাকে তাহলে আমিও শর্করা হইতাম। হ্যাঁ, ঠিক আছে, হতে পারতো হয়তো, মাহফুজ। আচ্ছা শোনেন, যা নামের শেষে উজ থাকলেই শর্করা হয়, কিন্তু মাহফুজ এটাও উজ, কিন্তু মাহফুজ কিন্তু শর্করা না। হ্যাঁ, আচ্ছা, দেখেন, মাহফুজ কিন্তু শর্করা না। কোথাও যদি হাইড্রেট থাকে, হাইড্রেট মিন কি? হাইড্রেট মিনস হচ্ছে H2 বা পানি। ভেরি গুড রোমানাথ, মনিরয়, ভেরি গুড। আচ্ছা, এখন দেখেন এই যে নামের শুরুতে এখানে এবার কি আছে? কার্বো। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে কার্বো মানে হচ্ছে কার্বন। কার্বো মানে কি? কার্বন। তাহলে কার্বোহাইড্রেটের মধ্যে কি আছে? CH2O। আচ্ছা, রাইসে তো উজ নাই, তাহলে রাইস শর্করা কেন? তাসফিয়া তাসনিম, রাইসের মধ্যে অ্যামাইলোজ থাকে। আমরা যে রাইস খাই, আমাদের শরীর কি রাইস চিনে? আমাদের বডি কি রাইস চিনে? আমাদের বডি তো রাইস চিনে না। আমাদের বডি চিনে অ্যামাইলোজ। আচ্ছা, নিশীথ রয় সূর্য, ডিহাইড্রেটেড হইলে পানিবিহীন। আচ্ছা দেখেন, এই যে বলে না ডিহাইড্রেশন বা ডিহাইড্রেটেড, পানিবিহীন। এই যে ডি শব্দটা কই থেকে আসে জানেন? এই ডি শব্দটা আসছে ডিলেশন থেকে, ডিলেশন বা ডিলেট থেকে। ডিলেশন বা ডিলেট মানে কি? অপসারণ। তাহলে ডিহাইড্রেশন মানে কি অপসারণ হইতেছে? পানি অপসারণ হইতেছে। ঠিক আছে? পানি অপসারণ হইতেছে। ঠিক আছে? ডিকার্বক্সিলেশন কি অপসারণ হইতেছে? কার্বন অপসারণ হইতেছে। ডিফসফোরাইলেশন কি সরায় দেওয়া হইতেছে? ফসফেট সরায় দেওয়া হইতেছে। ডিঅ্যামাইনেশন কি সরায় দেওয়া হইতেছে? অ্যামাইনো গ্রুপটাকে সরায় দেওয়া হইতেছে। অ্যামাইনেশন কি যুক্ত করা হইতেছে? অ্যামাইনো গ্রুপটা যুক্ত করা হইতেছে। কার্বক্সিলেশন কি যুক্ত করা হইতেছে? কার্বনটা যুক্ত করা হইতেছে। বেসিকটা বুঝলে পড়াশোনাটা ইজি। ঠিক আছে? দেখেন আমরা যা বলতেছিলাম। আচ্ছা, কয়টায় শেষ দিব? 10টায় শেষ দিব। আচ্ছা দেখেন, আমরা যা বলতেছি অ্যাকচুয়ালি গিয়াসউদ্দিন, থ্যাংক ইউ সো মাচ। আমরা যে কথাটা বলতেছি, একজন বলতেছে রাইস তো কার্বোহাইড্রেট না,
দেখেন আমরা রাইসটা যে খাই, তাই না, আমরা যে রাইসটা খাই অ্যাকচুয়ালি, আমরা যে রাইসটা খাই সেই রাইস বা ভাত, এই ভাতের মধ্যে কি থাকে জানেন? এই ভাতের মধ্যে থাকে হচ্ছে স্টার্চ বা শ্বেতসার। আমাদের শরীর কি ভাত চিনে? আমাদের শরীর তো কোষ নিয়ে গঠিত, আমাদের শরীরের কোষগুলা কিন্তু ভাত চিনে না, ঠিক আছে? তারা এই ভাতকে কি ফর্মে চিনে? স্টার্চ বা শ্বেতসার ফর্মে চিনে। এই স্টার্চ বা শ্বেতসারের মধ্যে দুইটা একক থাকে। একটা এককের নাম হচ্ছে অ্যামাইলোজ, একটা এককের নাম কি? অ্যামাইলোজ। আরেকটা এককের নাম হচ্ছে অ্যামাইলোপেকটিন, আরেকটা এককের নাম হচ্ছে অ্যামাইলোপেকটিন। আরেকটা এককের নাম কি? আরেকটা এককের নাম হচ্ছে অ্যামাইলোপেকটিন। আরেকটা এককের নাম কি? আরেকটা এককের নাম হচ্ছে অ্যামাইলোপেকটিন। কি? হ্যাঁ, রুকাইয়া জান্নাত, ভেরি গুড। কোন শব্দের আগে যদি হচ্ছে ডি থাকে, ডি মানে সরানো, এসন মানে যোগ করা, ভেরি গুড, রুকাইয়া জান্নাত, ঠিক আছে। আচ্ছা, গিয়াসউদ্দিন ভাই, আমার নাম হচ্ছে মুনিরা সিদ্দিকা মিতু, এটা আব্বুর আইডি। আচ্ছা, ওকে, ফাইন, গ্লেড টু নো দ্যাট। আচ্ছা, আমরা দেখেন পড়াশোনায় আসি। তাহলে আমাদের শরীর অ্যাকচুয়ালি ভাত চিনে না, এই অ্যামাইলোজটাকে চিনে। কাকে চিনে? অ্যামাইলোজটাকে চিনে। বুঝছেন কি বলছি? আচ্ছা, আমরা পড়াশোনায় ফেরত আসি। তাহলে আমরা দেখলাম কার্বোহাইড্রেট বা শর্করা। কার্বোহাইড্রেট বা শর্করা সাধারণ সংকেত কি? CH2N। কার্বোহাইড্রেট বা শর্করা সাধারণ সংকেত কি? কার্বোহাইড্রেট বা শর্করার হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা সাধারণ সংকেত কি? CH2N, ঠিক আছে। এখন আপনারা N এর মান এখানে 6 বসান তো। কার্বোহাইড্রেট বা শর্করা সাধারণ সংকেত কি? কার্বোহাইড্রেট। এই হাইড্রেট মানে কি? হাইড্রেট মানে হচ্ছে H2O। এই কার্বো মানে কি? কার্বো মানে হচ্ছে কার্বন। কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত কি? কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত হচ্ছে CH2N। N এর মান কত হইতে পারে জানেন? N is equal to 3 to 10 হতে পারে। কত হইতে পারে? 3 to 10 হতে পারে। 3 to 10 হইতে পারে। N এর মান যদি এখানে মানে হচ্ছে 6 বসান, N এর মান যদি এখানে 6 বসান, তাহলে দেখেন তো কত হয়? N এর মান যদি এখানে 6 বসান, তাহলে কত হয়? C6H12O6। কি পাইলাম আমরা? গ্লুকোজ পাইলাম। তাহলে গ্লুকোজ একটা শর্করা, তাই না? এখন দেখেন, আমরা এখন যে পড়াটুকু পড়বো, একটা সারপ্রাইজ পড়াশোনা করব। এই সারপ্রাইজ পড়াশোনা করার পর আপনি 1.5 মাস পাগল থাকতে পারেন হয়তো, কিন্তু এই যে পড়াটা আমি পড়াবো, এটা ইউজুয়ালি মানে হচ্ছে এত সহজভাবে ভেঙে কেউ আপনাকে পড়াবে না কখনো, ঠিক আছে? এত সহজভাবে হচ্ছে ভেঙে কেউ কখনো পড়াবে না। তো একটু মনোযোগ দিলে আপনার পড়াটা হচ্ছে অনেক ইজিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আপনি একটু মনোযোগ দিয়ে পড়লে আপনার পড়াটা অনেক ইজিয়ার হয়ে যাবে। তো আমরা কি এই সারপ্রাইজ পড়াটা এখন পড়বো? আচ্ছা, হোয়াট ইজ দ্য পিট পেয়ার ডেফিনেশন? আচ্ছা, ওয়াহিদ বিন কাউসার বলবো, অসুবিধা নেই। এই সারপ্রাইজ পড়াশোনাটা আসলে একটু করে আসি, ঠিক আছে? আচ্ছা, এখানে কার্বন কয়টা আছে? 6টা। কয়টা আছে? 6টা। 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন, 6টা কার্বন। কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী হচ্ছে 4। এই যেটা একটা কার্বন, যোজনী 4, ঠিক আছে। এখন ধরেন আমি এখানে একটা H দিলাম, এখানে একটা H দিলাম, এখানে একটা OH দিলাম। কোনো অসুবিধা আছে? বলেন তো? কোনো অসুবিধা নেই। এখানে একটা কার্বন দিলাম, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আমি এই যে এইভাবে লিখতে পারি না? এইভাবে লিখতে পারবো না? কার্বনের যোজনী তো 4 পূরণ হয়েছে না? পূরণ হয়েছে। এখন আমার ইচ্ছা হচ্ছে আমি এটা এভাবে লিখবো না, আমি এটা এভাবে লিখবো না। এখানে 2টা H2 ছিল, এখানে 2টা H2 ছিল, 2টা H2 আমি এভাবে দিয়ে দিব। এই যে এইখানে OH আছে, আমি এটা এভাবে রাখবো না, এটা এভাবে রাখবো না, এটা এভাবে নিয়ে আসবো, OH এভাবে নিয়ে আসবো, ঠিক আছে? সরি, OH এভাবে নিয়ে আসবো। এখন আমাকে বলেন, এই কাজটা করাতে আমার কার্বনের যোজনী এখানে কি 4 পূরণ হয়েছে না? অবশ্যই পূরণ হয়েছে। তাহলে আমরা এখানে CH2OH কিন্তু লিখতে পারি, কোনো অসুবিধা হয় না। জাস্ট এখানে একটা টান দিয়ে দিলে কার্বনের যোজনী কি হয়ে যায়? 4 হয়ে যায়। তাহলে কার্বনগুলো কানেক্ট করাই দিই। দেখেন, এই কার্বনের যোজনী কিন্তু 2 পূরণ হয়ে গেছে। এই যে একটা 2 পূরণ হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখেন, এই কার্বনের যোজনী কিন্তু 2 পূরণ হয়ে গেছে। এই যে একটা 2 পূরণ হয়ে গেছে। এখন এই যে একটা টান দিলাম, এখানে এই যে একটা টান দিলাম, ঠিক আছে? দেখেন, আমি যদি এখানে একটা H বসাই, আর এখানে একটা OH বসাই, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা কিন্তু নাই। এখানে নাই, ঠিক আছে? আচ্ছা, এখন অনেক সময় দেখবেন মেয়েরা যখন ড্রেসিং টেবিলের সামনে গিয়ে শাড়ি পরে সেলফি তুলে, তখন সেলফি অ্যাকচুয়ালি পরে যখন মানে ফিডব্যাক আসে শেষে, সেলফির যে ফাইনাল আউটপুট, শাড়ির আঁচল কিন্তু উল্টা দেখা যায়, ঠিক আছে? উল্টা বলতে হচ্ছে এই পাশেরটা এই পাশে দেখায়, ঠিক আছে? আচ্ছা, তো এই যে এরকম ভাবে ধরেন এই OH-টা শাড়ির আঁচলের মতো উল্টাভাবে এখানে চলে আসবে,
আর এই এইচটা এখানে চলে যাবে, সেম এই এইচটা এখানে চলে আসবে, সেম এই এইচটা এখানে চলে আসবে, সেম এই এইচটা এখানে চলে আসবে, এই এইচটা এখানে চলে আসবে। এই যে চলে আসার ফলে, এই যে চলে আসার ফলে, ঠিক আছে, এই যে চলে আসার ফলে দেখেন কি হয়েছে, কার্বন এখানে কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে কার্বন 6টা পূরণ হয়ে গেছে, অসুবিধা নেই। হাইড্রোজেন কয়টা হয়েছে দেখেন, 2টার একটা 3টা, 3টার একটা 4টা, 4টার একটা 5টা, 5টার একটা 6টা, 6টার একটা 7টা, 7টার একটা 8টা, 8টার একটা 9টা, 9টার একটা 10টা, 10টার একটা 11টা। কিন্তু হাইড্রোজেন এখানে লাগে কয়টা, 12টা। এখানে আছে কয়টা, আছে হচ্ছে 11টা, আছে কয়টা, 11টা। তাহলে আমার এখানে হাইড্রোজেন কয়টা দিতে হবে, একটা দিতে হবে, একটা দিলে দেখেন 12টা হয়ে গেছে, একটা দিলে কি হয়ে গেছে, 12টা হয়ে গেছে, কি হয়ে গেছে, 12টা হয়ে গেছে। এখন দেখেন এখানে অক্সিজেন কয়টা আছে, এখানে অক্সিজেন আছে 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে অক্সিজেন কয়টা, 6টা। তাহলে এখানে আছে 5টা, অক্সিজেন কয়টা দিতে হয়, একটা দিতে হয়। এখন দেখেন এই যে এইটা গ্লুকোজ, গ্লুকোজের গাঠনিক সংকেত হয়েছে কিনা আমাকে বলেন তো। গ্লুকোজের মানে গ্লুকোজের গাঠনিক, কার্বনকে আমরা সারি পরাই দিছি, কার্বনকে আমরা কি পরাই দিছি, সারি পরাই দিছি, জাস্ট সারি পরায় সুন্দর করে সাজাই দিছি কার্বনকে ললনার মতো। আচ্ছা দেখেন, দেখেন এই যে গ্লুকোজ, সময় কম, লোড তো নেওয়া শিখতে হবে জেমস দাস। আচ্ছা এখন আমার ইচ্ছা হচ্ছে আমি এই C6H12O6 কে এইভাবে লিখবো না, অন্যভাবে লিখবো, অন্যভাবে লিখবো, ঠিক আছে, অন্যভাবে লিখবো। কার্বন তো 6টা, কার্বন কয়টা, 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে, কয়টা, 6টা, ঠিক আছে। আচ্ছা এখন ধরেন এই যে এখানে তো আমি CH2OH দিতে পারি, কোনো অসুবিধা হয় না তো আমার, কার্বনের যোজনী কিন্তু 4 পূরণ হয় CH2OH দিলে, তাহলে এখানেও কিন্তু আমি CH2OH দিতে পারি, CH2OH দিতে পারি, কার্বনের যোজনী কিন্তু 4 পূরণ হয়, কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। আচ্ছা তাহলে সেম ওয়েতে আমি আগের মতোই জাস্ট সারি পরাই দিই, এখানে OH এখানে H, এই H আমি এখানে নিয়ে গেছি, এই OH আমি এখানে নিয়ে আসছি, এই OH এখানে নিয়ে গেছি, এই H আমি এখানে নিয়ে আসছি। এখন দেখেন তো কার্বন এখানে কয়টা হয়েছে, আচ্ছা 1 2 3 4 5 6, 6টা হয়েছে। হাইড্রোজেন এখানে কয়টা হয়েছে, 3টা, 3টা আর 2টা 5টা, 5টা আর 2টা 7টা, 7টা আর 2টা 9টা, 9টা আর 3টা 12টা, হাইড্রোজেন কিন্তু 12টা হয়ে গেছে, ঠিক আছে। অক্সিজেন এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে অক্সিজেন এখানে আছে কয়টা, 6টা, কয়টা শর্ট, একটা শর্ট, ঠিক আছে। তাহলে এই যে এখানে একটা অক্সিজেন দিয়ে দিছি, অক্সিজেনের যোজনী কত, 2, অক্সিজেনের যোজনী কত, 2, তাহলে এই যে এখানে 2 দিয়ে দিছি, তাহলে কার্বনের যোজনী দেখেন 4 পূরণ হয়ে গেছে, এই যে কার্বনের যোজনীও 4 পূরণ হয়ে গেছে। এখন আমাকে বলেন এই যে C6H12O6, 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 ঠিক আছে। আচ্ছা C6H12O6 আমার ক্লাস সবার জন্য না, ঠিক আছে, লাইভে 276 জন, সবার জন্য না, ঠিক আছে। দেখেন তো ব্যাপারটা হচ্ছে এটা বলি, এই যে C6H12O6, এই যে এটা তো আমরা বলি সবসময় গ্লুকোজ, কিন্তু আমরা দেখলাম এটা আণবিক সংকেত একবার এরকম হয়, মানে আণবিক সংকেত এই যে এটা সেম, কিন্তু গাঠনিক সংকেত একবার এরকম হয়, আরেকবার কি হয়, এরকম হয়। তাহলে আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেত যদি হচ্ছে ভিন্ন ভিন্ন হয়, তখন তাদেরকে আমরা কি বলি, সমানও বলি, কি বলি, সমানও বলি। ভাইয়া বুঝতেছেন এইগুলো, 9 10 আপনি জৈব যৌগ পড়েন নাই, এই কারণে বুঝেন নাই, মানে জীবাশ্ম জ্বালানি না কি আছে একটা অধ্যায়, এই কারণে। এটা হচ্ছে গ্লুকোজ, এটা হচ্ছে ফ্রুক্টোজ, এটা কি ফ্রুক্টোজ, এটা কি ফ্রুক্টোজ। দেখেন ফ্রুক্টোজের মধ্যে কি আছে, এই যে কি গ্রুপ আছে, এটা কি গ্রুপ বলেন তো, কিটোন গ্রুপ, কি গ্রুপ, কিটোন গ্রুপ, কি গ্রুপ, কিটোন গ্রুপ। এটা কি গ্রুপ বলেন তো, এটা কি গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, কি গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, কি গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ। তাহলে গ্লুকোজের মধ্যে কি থাকে, গ্লুকোজের মধ্যে থাকে অ্যালডিহাইড, আর ফ্রুক্টোজের মধ্যে কি থাকে, কিটোন, ফ্রুক্টোজের মধ্যে কি থাকে, কিটোন, কি থাকে, কিটোন থাকে, ঠিক আছে। দেখেন দুইটারে আণবিক সংকেত কিন্তু এক, দুইটারে আণবিক সংকেত কিন্তু এক, C6H12O6, ঠিক আছে, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, গাঠনিক সংকেত ভিন্ন। তাহলে আমরা বলতে পারি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একে অপরের কি সমানু, একে অপরের কি সমানু বা আইসোমার, সমানু বা আইসোমার, সমানু বা আইসোমার, সমানু বা আইসোমার। কারণ আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত কি ভিন্ন, আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত কি ভিন্ন, বুঝছেন, আণবিক সংকেত এক আর গাঠনিক সংকেত কি ভিন্ন। দেখেন আমরা অ্যাকচুয়ালি এখানে যদি পড়াটা একটু ইজিয়ার করি, পড়াটা যদি একটু ইজিয়ার করি, দেখেন পড়াটা যদি একটু ইজিয়ার করি, আমরা মূলত কি পড়তেছিলাম, আমরা মূলত পড়তেছিলাম হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা, কি পড়তেছিলাম, কার্বোহাইড্রেট বা শর্করা, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট বা শর্করা, কি পড়তেছিলাম, কার্বোহাইড্রেট বা শর্করা। তো কার্বোহাইড্রেট বা শর্করার সাধারণ সংকেত কি ছিল, হাইড্রেট মানে হচ্ছে H2, কার্বো মানে হচ্ছে কার্বন CH2ON, CH2ON। এন এর মান কত হয়, এন এর মান হয়
3 থেকে 10 পর্যন্ত। এই কার্বোহাইড্রেট বা শর্করা সাধারণত 4 প্রকার। প্রথমটা কি বলি আমরা? মনোস্যাকারাইড। কি বলি? মনোস্যাকারাইড। কি বলি? মনোস্যাকারাইড। দ্বিতীয়টাকে আমরা কি বলি? দ্বিতীয়টাকে বলি আমরা ডাইস্যাকারাইড। কি বলি? ডাইস্যাকারাইড। কি বলি? ডাইস্যাকারাইড। তৃতীয়টাকে আমরা কি বলি? তৃতীয়টাকে বলি আমরা অলিগোস্যাকারাইড। কি বলি? অলিগোস্যাকারাইড। কি বলি? অলিগোস্যাকারাইড। এই যে চতুর্থটাকে আমরা কি বলি? চতুর্থটাকে বলি আমরা পলিস্যাকারাইড। কি বলি? পলিস্যাকারাইড। এই যে আপনারা বলেন সেলুলোজ একটা পলিস্যাকারাইড, এই সেলুলোজ কিভাবে পলিস্যাকারাইড এটা আমি দেখাই দিব আপনাদেরকে, ঠিক আছে? সেলুলোজ কিভাবে পলিস্যাকারাইড এটা আমি আপনাদেরকে দেখাই দিব। মনোস্যাকারাইডে কার্বন থাকে 3 থেকে 10টা। মনোস্যাকারাইডে কি থাকে? কার্বন থাকে 3 থেকে 10টা। তাহলে এন এর মান এখানে যদি 3 বসান কত হবে দেখেন তো? C3H6O3। C3H6O3 এটাকে বলি আমরা ট্রায়োস। কি বলি? ট্রায়োস। কারণ 3 মানে কি? 3 মানে হচ্ছে ট্রাই, শর্করার নামের সাথে কি থাকে? উস থাকে। তাহলে 3 মানে কি? দেখেন মনোস্যাকারাইড কার্বোহাইড্রেট 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার, কার্বন সংখ্যার ভিত্তিতে। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। পলি মানে বহু, মনো মানে কি? 1, ডাই মানে 2, অলিগো মানে 3 থেকে 10, পলি মানে হচ্ছে 10-এর বেশি, বহু। মনোস্যাকারাইডে কার্বন থাকে 3 থেকে 10টা। তাহলে এন এর মান যদি এখানে 3 বসান কি হয় দেখেন? C3H6O3। 3 মানে কি? 3 মানে হচ্ছে ট্রাই। 3 মানে কি? ট্রাই। আর কার্বোহাইড্রেটের নামের সাথে কি থাকে? উজ। তাহলে এটাকে আমরা কি বলবো? ট্রাইউস। এন এর মান যদি এখানে 4 বসান তাহলে কি হয় দেখেন তো? C4H8O4। 4 মানে কি? 4 মানে হচ্ছে টেট্রা। কার্বোহাইড্রেটের নামের সাথে কি থাকে? উস। তাহলে এটার নাম কি হবে? টেট্রোস। এটার নাম কি হবে? টেট্রোস। কি হবে? টেট্রোস। ঠিক আছে, বুঝছেন? এন এর মান যদি এখানে 5 বসান, এন এর মান যদি এখানে 5 বসান তাহলে কি হবে? C5H10O5। 5 মানে কি? 5 মানে হচ্ছে পেন্টা। কার্বোহাইড্রেট নামের সাথে কি থাকে? উস। তাহলে এটাকে কি বলবো আমরা? পেন্টোস। কি বলবো? পেন্টোস। এন এর মান যদি 6 বসান, এন এর মান যদি এখানে 6 বসান কি হবে? C6H12O6। ব্রাজিল কয়বার বিশ্বকাপ জিতছে? 5 বার। তাহলে এইটা হচ্ছে দীপ্ত পরিয়াল। এটা কোষ শাসন পড়ানোর সময় আনসার দিব। এটা কোষ শাসন পড়ানোর সময় আনসার দিব, ঠিক আছে? এখন না। কেন 3টা হইলো? এটা আনসার দিলে অনেকেই পাগল হয়ে যাবে, ঠিক আছে? পলিহাইড্রিক অ্যালকোহল পড়াইতে হবে। তখন অনেকে 3 মাস পাগল থাকবে। এটা কোষ শাসন পড়ানোর সময় আনসার দিব বাবা। হ্যাঁ, ভেরি গুড। শেকমি, ভেরি গুড। ব্রাজিল 5 বার বিশ্বকাপ জিতছে, এটা ব্রাজিলের হেক্সা মিশন। কার্বন যদি 6 হয়, 6 মানে কি? হেক্সা। আর কার্বোহাইড্রেটের নামের সাথে কি থাকে? উস। তাহলে এটাকে আমরা কি বলবো? হেক্সোস। কি বলবো? হেক্সোস। এই হেক্সোসের উদাহরণ কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখছি, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখছি গ্লুকোজ আর ফ্রুক্টোজ। গ্লুকোজ আর ফ্রুক্টোজ। গ্লুকোজ আর ফ্রুক্টোজ। ঠিক আছে? গ্লুকোজ আর ফ্রুক্টোজ কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখছি, ঠিক আছে? এই যে দেখেন হেক্সোজের উদাহরণ C6H12O6। এই যে গ্লুকোজ, এই যে ফ্রুক্টোজ। গ্লুকোজ আর ফ্রুক্টোজ এগুলো কিসের উদাহরণ? এগুলো হচ্ছে হেক্সোজের উদাহরণ। মানে এগুলো হচ্ছে মনোস্যাকারাইড। এগুলো কি? মনোস্যাকারাইড। তাহলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এগুলো কি? মনোস্যাকারাইড। এগুলো কি? মনোস্যাকারাইড। ডাই মানে কি? ডাই মানে হচ্ছে 2। ডাই মানে কি? 2। তাহলে ডাইস্যাকারাইডে কি থাকবে? 2টা মনোস্যাকারাইড থাকবে। কি থাকবে? 2টা মনোস্যাকারাইড থাকবে। কি থাকবে? 2টা মনোস্যাকারাইড থাকবে। কি থাকবে? 2টা মনোস্যাকারাইড থাকবে, ঠিক আছে? 2টা মনোস্যাকারাইড থাকবে। অলিগোস্যাকারাইডে কি থাকবে? অলিগোস্যাকারাইডে হচ্ছে 3 থেকে 10টা মনোস্যাকারাইড থাকবে। 3 থেকে 10টা মনোস্যাকারাইড থাকবে। 3 থেকে 10টা কি থাকবে? মনোস্যাকারাইড থাকবে। 3 থেকে 10টা কি থাকবে? মনোস্যাকারাইড থাকবে, ঠিক আছে? পলিস্যাকারাইড। পলি মানে কি? পলি মানে হচ্ছে বহু। পলি মানে কি? বহু। মানে 10-এর বেশি মনোস্যাকারাইড থাকবে। কি থাকবে? 10-এর বেশি মনোস্যাকারাইড থাকবে। কি থাকবে? 10-এর বেশি মনোস্যাকারাইড থাকবে। 10-এর বেশি মনোস্যাকারাইড থাকবে। 10-এর বেশি মনোস্যাকারাইড থাকবে। তাহলে দেখেন আমরা ডাইস্যাকারাইড নিয়ে কথা বলি। ডাইস্যাকারাইড নিয়ে কথা বলি। ডাই মানে কি? ডাই মানে হচ্ছে 2। তাহলে 2টা কি থাকবে? মনোস্যাকারাইড থাকবে। 2টা কি থাকবে? মনোস্যাকারাইড থাকবে, ঠিক আছে? তাহলে ধরেন 2টা মনোস্যাকারাইড। গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, আমরা কিছুক্ষণ আগে দেখছি কিন্তু। গ্লুকোজ একটা মনোস্যাকারাইড,
ফ্রুক্টোজ একটা কি মনোস্যাকারাইড, ঠিক আছে। তাহলে গ্লুকোজ একটা কি মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড। ফ্রুক্টোজ আরেকটা কি মনোস্যাকারাইড। তাহলে মনো মানে কি এক, মনো মানে কি এক। তাহলে এখানে যে জিনিসটা উৎপন্ন হবে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ বিক্রিয়া করে কি উৎপন্ন করে, সুক্রোজ। কি উৎপন্ন করে, সুক্রোজ। এই সুক্রোজ একটা কি ডাইস্যাকারাইড, সুক্রোজ একটা কি ডাইস্যাকারাইড। বুঝছেন সবাই, সুক্রোজ একটা কি ডাইস্যাকারাইড, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই আইমান ভাই কিন্তু ব্রাজিলের সাপোর্টার, আসাদ আপনার খবর আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন গ্লুকোজ একটা কি মঞ্জুরি না পাওয়া মানে ব্রাজিলের সাপোর্টার, আপনার খবর আছে আসাদ। গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, গ্লুকোজ একটা মনোস্যাকারাইড। তাহলে দুইটা গ্লুকোজ যোগ করলে কি হবে, দুইটা গ্লুকোজ যোগ করলে হবে মল্টোজ। তাহলে মল্টোজ একটা কি, মল্টোজ একটা ডাইস্যাকারাইড, মল্টোজ একটা কি ডাইস্যাকারাইড, মল্টোজ একটা কি ডাইস্যাকারাইড, ঠিক আছে। তাহলে এরকম ধরেন গ্লুকোজ, গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, গ্যালাক্টোজ আর একটা মনোস্যাকারাইড, গ্যালাক্টোজ আর একটা কি মনোস্যাকারাইড। গ্লুকোজ এবং গ্যালাক্টোজ বিক্রিয়া করে উৎপন্ন করবে ল্যাকটোজ। তাহলে ল্যাকটোজ একটা কি, ল্যাকটোজ একটা ডাইস্যাকারাইড, ল্যাকটোজ একটা কি ডাইস্যাকারাইড। সুক্রোজ একটা কি, সুক্রোজ একটা ডাইস্যাকারাইড। এই মল্টোজ একটা কি, মল্টোজ একটা ডাইস্যাকারাইড, মল্টোজ একটা ডাইস্যাকারাইড। বুঝছেন কি বলছি। এখন দেখেন বোঝার চেষ্টা করেন, যাকে আমরা ভাঙতে চাই তার নামে সে এজ লাগাই দিলে এনজাইম হয়ে যাবে। তাহলে ল্যাকটোজকে যদি আমরা ভাঙি কি পাবো, গ্লুকোজ আর গ্যালাক্টোজ পাবো, ল্যাকটেজ এনজাইম লাগবে, ঠিক আছে, ল্যাকটেজ এনজাইম লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এটা, জেমস দাস কানটা টেনে এদিকে নিয়ে আসবো। 10টা বাজলে লাইভ থেকে মানুষ চলে যাইতেছে, আপনার দরকার লাগলে আপনি ক্লাস করেন, কে চলে যাইতেছে না চলে যাইতেছে এটা তার ব্যাপার, যার যার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। ভেরি গুড সাগর রেজা, খুবই সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। সুক্রোজ, সুক্রোজকে তাহলে ভাঙার জন্য কোন এনজাইম লাগবে, সুক্রোজ যুগ এস, সুক্রেস। মল্টোজকে ভাঙার জন্য কোন এনজাইম লাগবে, মল্টোজ যুগ এস, মল্টেস, ঠিক আছে। না এ আসাদ সে আসাদ না, এ আসাদ ভালো ছেলে, লক্ষ্মী ছেলে, একে আমি চিনি, ঠিক আছে। আগের ক্লাসে অনেকগুলো ভালো কমেন্ট করছে, এ আসাদ সে আসাদ না, এটা আরেকজন, ঠিক আছে। শহীদুজ্জামান সাজিদুদ্দিন আসাদ ভালো ছেলে, লক্ষ্মী ছেলে, দেখেন। তাহলে এখন যদি আমরা পলিস্যাকারাইড দেখি, এখন যদি আমরা পলিস্যাকারাইড দেখি, কি দেখি, পলিস্যাকারাইড কি দেখি, পলিস্যাকারাইড কি দেখি, পলিস্যাকারাইড কি দেখি, পলিস্যাকারাইড যদি দেখি, এখন যদি আমরা পলিস্যাকারাইড দেখি কি দেখি, পলিস্যাকারাইড যদি দেখি, পলিস্যাকারাইড যদি দেখি, পলিস্যাকারাইড, অলিগোস্যাকারাইড দেখাইলাম না আর, 1.5 মাস পাগল থাকবেন দেখাইলে পরে। পলিস্যাকারাইড, পলি মানে কি, পলি মানে হচ্ছে বহু, অর্থাৎ 10-এর বেশি, 10-এর বেশি মনোস্যাকারাইড। 10-এর বেশি মনোস্যাকারাইড হলে এটাকে আমরা কি বলবো, পলিস্যাকারাইড বলবো, কি বলবো, পলিস্যাকারাইড বলবো, কি বলবো, পলিস্যাকারাইড বলবো, কি বলবো, পলিস্যাকারাইড বলবো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই যে এই গ্লুকোজ একটা কি, গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, গ্লুকোজ একটা কি মনোস্যাকারাইড। এই গ্লুকোজকে আরেকটা মনোস্যাকারাইড, 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 এই গ্লুকোজকে আরেকটা মনোস্যাকারাইড। ধরেন এটা হচ্ছে একটা ইথিন, এটা হচ্ছে একটা ইথিন। এরকম অনেকগুলো ইথিন যদি আমরা এখানে নিই, অনেকগুলো ইথিন যদি আমরা এখানে নিই, অনেকগুলো ইথিন যদি আমরা এখানে নিই, দেখেন মনো মানে কি, মনো মানে হচ্ছে এক, মনো মানে হচ্ছে এক, ঠিক আছে। একটা যৌগ বা মূল যৌগকে বলি আমরা মনোমার, কি বলি, মনোমার, ঠিক আছে। পলি, পলি মানে কি বহু, পলি মানে কি বহু। তাহলে এই যে যৌগটা তৈরি হবে এটা হচ্ছে পলিমার। তাহলে এটা তো ছিল ইথিন, ইথিন, তাহলে এখানে মূলত যেটা তৈরি হবে তার নাম কি, তার নাম হচ্ছে পলিথিন, তার নাম কি পলিথিন। তাহলে এটা একটা পলিমারকরণ বিক্রিয়া, বুঝছেন কি বলছি। আচ্ছা, তাহলে এই যে এটা একটা অনেকগুলো গ্লুকোজ এখানে আছে, অনেকগুলো গ্লুকোজ এখানে আছে, অনেকগুলো গ্লুকোজ মিলে এখানে তৈরি হবে সেলুলোজ, কি তৈরি হবে, সেলুলোজ। তাহলে সেলুলোজ একটা কি, সেলুলোজ একটা কি, সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড, সেলুলোজ একটা কি, সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড, সেলুলোজ একটা কি, সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড। এই যে অনেকগুলো গ্লুকোজ, অনেকগুলো গ্লুকোজ মিলে এখানে তৈরি হবে স্টার্চ, কি তৈরি হবে, স্টার্চ বা শ্বেতসার, কি তৈরি হবে, স্টার্চ বা শ্বেতসার। এই স্টার্চ বা শ্বেতসার মূলত কি, স্টার্চ বা শ্বেতসার মূলত হচ্ছে একটা পলিস্যাকারাইড, স্টার্চ বা শ্বেতসার মূলত হচ্ছে একটা পলিস্যাকারাইড, বুঝছেন। অনেকগুলো গ্লুকোজ মিলে এখানে তৈরি হবে গ্লাইকোজেন, কি তৈরি হবে, গ্লাইকোজেন, কি তৈরি হবে, গ্লাইকোজেন। তাহলে গ্লাইকোজেন মূলত কি, গ্লাইকোজেন মূলত হচ্ছে পলিস্যাকারাইড, বুঝছেন। সেলুলোজ কিভাবে আসছে, তাহলে সেলুলোজ উদ্ভিদের কোষপ্রাচীরে কি থাকে, ঠিক আছে, উদ্ভিদের কোষপ্রাচীরে কি থাকে, সেলুলোজ থাকে, কি থাকে, সেলুলোজ থাকে। তাহলে হ্যাঁ না ফারহান আজকে আর দেখাবো না, আচ্ছা ঠিক আছে। উদ্ভিদের কোষপ্রাচীরে কি থাকে, সেলুলোজ থাকে। পলিগ্লুকোজ নয় কেন, কারণ নাম যেভাবে যে রাখার কথা এভাবে রাখছে। পলিইথিলিন বা পলিথিন একই জিনিস, রওশন তাবাসসুম একই জিনিস। স্টার্চ, এখন আপনাদের কথা হচ্ছে মানে স্টার্চ মানে সেলুলোজ আর স্টার্চের মধ্যে পার্থক্যটা কি আসলে।
সেলুলোজ এবং স্টার্চের মধ্যে পার্থক্যটা কি আসলে? দুইটাই মানে 10টার বেশি গ্লুকোজ হলে পলিস্যাকারাইড আমরা বুঝতেছি, 10টার বেশি মনোস্যাকারাইড হলে পলিস্যাকারাইড, 10টার বেশি গ্লুকোজ হলে সেলুলোজ, 10টার বেশি গ্লুকোজ হলে স্টার্চ, 10টার বেশি গ্লুকোজ হলে গ্লাইকোজেন, আমরা বুঝতেছি ঠিক আছে। কিন্তু স্টার্চ এবং সেলুলোজের মধ্যে অ্যাকচুয়াল পার্থক্যটা কই? সেলুলোজকে ভাঙলে আমরা 10টার বেশি গ্লুকোজ পাই, স্টার্চকে ভাঙলে আমরা 10টার বেশি গ্লুকোজ পাই, কিন্তু পার্থক্যটা কোথায়? এই পার্থক্যটা দেখতে হলে, বুঝতে হলে আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে একদম বেসিক কেমিস্ট্রি বুঝতে হবে। সেই বেসিক কেমিস্ট্রি হচ্ছে আপনাকে আলফা কার্বন এবং বিটা কার্বন সম্পর্কে ধারণা পাইতে হবে। কি কার্বন? আলফা কার্বন এবং বিটা কার্বন সম্পর্কে ধারণা পাইতে হবে। আলফা কার্বন এবং বিটা কার্বন কি? আলফা কার্বন এবং বিটা কার্বন কি? ঠিক আছে, পলিস্যাকারাইডের গাঠনিক সংকেত আছে শাহরিয়ার যেমন, হ্যাঁ এদের গাঠনিক সংকেত আলাদা আলাদা, মানে হ্যাঁ গাঠনিক সংকেত আছে 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 গাঠনিক সংকেত আছে। একদিন সব শিখে ফেলতে চাইতেছেন, আমার ভাবতে বেশ ভালো লাগতেছে, ক্লাসে বেশ কিছু এক্সাইটেড ছেলে মেয়ে আছে যারা শিখতে চায়, জানতে চায় নতুন কিছু, ঠিক আছে, এদের জন্য হচ্ছে ক্লাস নিতে অ্যাকচুয়ালি ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা, আর হাইব্রিডদের জন্য তো ক্লাস নিয়ে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি বলবো, ক্লাস সবার জন্য না, আমারটা মেইনলি, ফ্রাঙ্কলি স্পিকিং। দেখেন আলফা কার্বন বিটা কার্বন এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি? আলফা কার্বন বিটা কার্বন এই জিনিসগুলো কি? ধরেন আমরা এই যে দেখেন অ্যালডিহাইডের মধ্যে কি থাকে? অ্যালডিহাইড সিএইচও, কিটোনের মধ্যে কি থাকে? সিও, কিটোনের মধ্যে কি থাকে? সিও। এখন এই দুইটাকে অ্যালডিহাইড এবং কিটোনকে একসাথে আমরা কি বলি? কার্বনিল মূলক বলি। কি বলি? কার্বনিল মূলক বলি, ঠিক আছে। দেখেন এই যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, এই যে এখানে কি ছিল? অ্যালডিহাইড ছিল। এই যে ফ্রুক্টোজের মধ্যে কি ছিল? কিটোন ছিল। ফ্রুক্টোজের মধ্যে কি ছিল? কিটোন ছিল, ঠিক আছে। ফ্রুক্টোজের মধ্যে কি ছিল? কিটোন ছিল। তাহলে আমরা দেখলাম কার্বোহাইড্রেট বা শর্করার মধ্যে কি থাকে? কিটোন থাকে, অ্যালডিহাইড থাকে এবং ওএইচ হাইড্রোক্সিল থাকে, ঠিক আছে, হাইড্রোক্সিল থাকে। কয়টা না গ্লুকোজ আছে? হ্যাঁ মেহেরুন্নেস, আপনার আনসার দিতেছি, ঠিক আছে। আচ্ছা দেখেন, না না নিশিত আপনার কথা বলি নাই, নিশিত রয় সূর্য, আমি কাউকে ছোট করে দেখতেছি না, আমি আপনাদের মধ্যে জাস্ট জানার আগ্রহটা তৈরি করার চেষ্টা করতেছি। আমি তো সারা জীবন আপনাকে পড়াবো না, আমি সারা জীবন আপনাকে পড়াবো, আমার কাছে হচ্ছে আপনার মধ্যে জাস্ট জানার আগ্রহটা তৈরি করে দেওয়া, কিভাবে পড়তে হয় এটা শিখিয়ে দেওয়া, তাহলে আপনি নিজে নিজে বাকিটা জীবন পড়ে পার করতে পারবেন। ব্যাপারটা বুঝছেন? দেখেন এখানে আসেন, ধরেন এইটা হচ্ছে এই যে সিএইচও, কার্বন আছে এখানে, কার্বনের যোজনী কত? 4। এখন ধরেন অক্সিজেন আছে না, এখানে অক্সিজেনের যোজনী কত? 2। তাহলে অ্যাকচুয়ালি যে কাজটা করতে হবে এই যে এখানে একটা অক্সিজেন দিতে হবে, আর এই যে 4 অক্সিজেন, দেখেন 2 পূরণ হয়ে গেছে। এই যে কার্বনের দুইটা হাত, এখানে ধরেন একটা এইচ দিলেন, তাহলে এটা অ্যালডিহাইড হয়ে গেছে, কিন্তু সিএইচও অ্যালডিহাইড হয়ে গেছে, কিন্তু এখানে একটা কি অ্যাড করতে হবে? কার্বন অ্যাড করতে হবে। তাহলে কার্বন অ্যাড করতে হলে এখানে আবার এগুলো যোগ করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে এটা, আমার ইচ্ছা হয়েছে আমি এখান থেকে এইচ মুছে দিয়ে জাস্ট আমি এখান থেকে 2টা হাত দিয়ে রাখবো। তাহলে দেখেন এটা কিন্তু আবার কিটোন হয়ে গেছে, দেখছেন? এটা আবার কি হয়ে গেছে? কিটোন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে সেম কার্বনের ধরেন এইদিকে একটা কার্বন আছে, এইদিকে একটা কার্বন আছে, কোনো অসুবিধা আছে? জাস্ট আপনি 4 পূরণ করে দিতেছেন, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। দেখেন ব্যাপারটা হচ্ছে এটা, এই যে এটা কার্বনিল মূলকের মূল কার্বন, এই মূল কার্বনের বেসটাকে যদি আমরা 0 ধরি, নিকটবর্তী কার্বনকে 1 নাম্বার ধরলাম, তারপর এটাকে 2 নাম্বার ধরলাম, তারপর এটাকে 3 নাম্বার ধরলাম, তারপর এটাকে 4 নাম্বার ধরলাম, কি ধরলাম? 4 নাম্বার ধরলাম। 4 নাম্বার ধরার পর এই যে নিকটবর্তী যে কার্বন, তার নাম দিলাম আমরা আলফা, তারপরেরটার নাম দিলাম ধরেন আমরা বিটা, তারপরেরটার নাম দিলাম ধরেন বিটা, তারপরেরটার নাম দিলাম ধরেন হচ্ছে গামা, তারপরেরটার নাম দিলাম কি? গামা। গ্লুকোজের মধ্যে কার্বন কয়টা থাকে বলেন? 6টা থাকে। গ্লুকোজের মধ্যে কার্বন কয়টা থাকে বলেন তো? 6টা থাকে। কয়টা থাকে? 6টা। তাহলে আমি যদি এখানে একটা এইচ দিয়ে দিই, ধরেন এইচ দিয়ে দিই, তাহলে এখানে কি আছে? অ্যালডিহাইড আছে। কি আছে? এই যে সিএইচও, অ্যালডিহাইড আছে। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ধরেন আছে। এই যে এটা কি কার্বন? আলফা কার্বন। এটা কি কার্বন? বিটা কার্বন। তাহলে আমরা দেখলাম গ্লুকোজের মধ্যে এরকম আলফা হইতে পারে, বিটা হইতে পারে কার্বনের উপর ভিত্তি করে। তাহলে ব্যাপারটা হচ্ছে, তাহলে আমরা গ্লুকোজকে এরকম কোন গ্লুকোজকে বলতে পারি আমরা আলফা গ্লুকোজ, কোন গ্লুকোজকে আমরা কি বলতে পারি? আলফা গ্লুকোজ। কি বলতে পারি? আলফা গ্লুকোজ। কি বলতে পারি? কোন গ্লুকোজকে আমরা কি বলতে পারি? আলফা গ্লুকোজ। আবার কোন গ্লুকোজকে আমরা কি বলতে পারি? বিটা গ্লুকোজ। কি বলতে পারি? বিটা গ্লুকোজ। এখন আমরা এরকম অনেকগুলা বিটা গ্লুকোজ নিয়ে যদি পলিমারকরণ করি, তাহলে যে জিনিসটা পাবো তার নাম সেলুলোজ। তার নাম কি? তার নাম হচ্ছে সেলুলোজ। আমরা যদি এরকম অনেকগুলা আলফা গ্লুকোজকে যদি পলিমারকরণ করি, তাহলে যে জিনিসটা পাবো তার নাম হচ্ছে ধরেন গ্লাইকোজেন। তার নাম কি? তার নাম হচ্ছে গ্লাইকোজেন। বুঝছেন সেলুলোজ অ্যাকচুয়ালি কেন বিটা গ্লুকোজের পলিমার? সেলুলোজকে কেন বিটা গ্লুকোজের পলিমার বলা হয়? বুঝছেন?
কারণ এই যে আলফা কার্বন বিটা কার্বন আমি কিন্তু আপনাকে এখান থেকে দেখাইলাম আলফা কার্বন বিটা কার্বন ব্যাপারটা কি আসলে। আর এই যে সেলুলোজ, স্টার্চ বা শ্বেতসার বা গ্লাইকোজেন, এগুলো হচ্ছে পলিস্যাকারাইড। এগুলো এই সেলুলোজকে ভাঙলে আপনি গ্লুকোজ পাবেন, স্টার্চ বা শ্বেতসারকে ভাঙলে আপনি কি পাবেন? গ্লুকোজই অ্যাকচুয়ালি পাবেন। ঠিক আছে, আচ্ছা বুঝছেন? বুঝছেন? রানী রয় বলতেছে ফাহাদ স্যারের পরে তো ভালো লাগলো এই স্যারের ক্লাস। মানে অ্যাকচুয়ালি টিচারদের মধ্যে তুলনা করবেন না, এটা খুবই বিব্রতকর একটা ব্যাপার। আমরা সব শিক্ষকরাই চেষ্টা করি, আমরা অ্যাকচুয়ালি আপনাদের জন্যই চেষ্টা করি। আর আমি নিজেও ফাহাদ ভাইয়ের ক্লাস দেখি অ্যাকচুয়ালি, বা দেখছি আমি আমার মানে স্টুডেন্ট, আমি যখন স্টুডেন্ট ছিলাম অ্যাকচুয়ালি। তো ব্যাপারটা হচ্ছে এটা যে যাই হোক, ইটস ওকে, মানে আমরা কম্পেয়ার না করি কারোর সাথে কারো, আমরা সবাই আমাদের জায়গা থেকে চেষ্টা করি আপনাদের জন্য। ঠিক আছে, ইটা গ্লুকোজ, সিটা গ্লুকোজ, সিগমা গ্লুকোজ আছে কিনা স্যার? আচ্ছা, আমি হচ্ছে এগুলা মানে হচ্ছে এগুলো নিয়ে কথা বলতে চাইতেছি না। আর ওই যে অনেকের নাকি মাথার উপর দিয়ে ভাইসা ভাইসা যাইতেছে। ঠিক আছে, এখন আমি বলেন যা বড়াইছি এইটুকু বুঝছেন কিনা? ঠিক আছে, এইটুকু, হ্যাঁ এইটুকু বুঝছেন কিনা? যা পড়াইছি এইটুকু বুঝছেন কিনা আমাকে বলেন। যা পড়াইছি এইগুলা বুঝছেন কিনা? এখন এই যে আপনাদের বইয়ের মধ্যে এখানে আছে, এই যে আপনাদের বইয়ের মধ্যে এখানে আছে, এই যে আপনাদের বইয়ের মধ্যে এখানে আছে, এই যে আপনাদের বইয়ের মধ্যে এখানে আছে সেলুলোজ হলো, সেলুলোজ হলো, এই যে ধরেন আপনাদের বইয়ের মধ্যে এখানে আছে এই যে সেলুলোজ, এই যে সেলুলোজ, এই যে সেলুলোজ অণু, এই সেলুলোজ হলো বিটা ডি গ্লুকোজের পলিমার। এই যে আপনাদের বইয়ের মধ্যে আছে সেলুলোজ হলো বিটা ডি গ্লুকোজের পলিমার, বিটা ডি গ্লুকোজের পলিমার। এর মানে বুঝছেন? এর মানে বুঝছেন? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, ডিইউতে আসছে। সেলুলোজ কিসের পলিমার? বিটা ডি গ্লুকোজের পলিমার। বুঝছেন? আচ্ছা, সেলুলোজ, আচ্ছা বুঝছেন? না না রানী, আপনি কম্পেয়ার করেন নাই, আই গট ইট, আমি আপনি কম্পেয়ার করেন নাই, বাট ব্যাপারটা হচ্ছে আমি খুব ইজিলি নিছি ব্যাপারটাকে, অন্য টিচার হয়তো ইজিলি নাও নিতে পারে। বুঝছেন? আচ্ছা দেখেন, তাহলে সেলুলোজ যে বিটা ডি গ্লুকোজের পলিমার কিভাবে বুঝছেন? কোনো এক ভদ্রলোক ক্লাসের মধ্যে বলছিলেন এগুলো তো আমরা কোষ্ঠ শয়নে পড়বো, এখানে কেন? কারণটা হচ্ছে একটা জিনিস, মানে হচ্ছে আমরা একটা জায়গায় পড়তেছি, শব্দটা কি এটা আমাদের জানা উচিত না? এখন ধরেন এই যে সেলুলোজ অণু, 1000 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে একটা সেলুলোজ চেইন হয়। কি হয়? সেলুলোজ চেইন হয়। আমরা এই ছবিটা কিভাবে দেখলে বুঝবো? এই যে দেখেন, আমরা এই ছবিটা যদি দেখি তাহলে বুঝতে পারবো, এই ছবিটা যদি দেখি তাহলে আমরা এখানে বুঝতে পারবো। ঠিক আছে, এই যে দেখেন, এই যে দেখেন, এই ছবিটা যদি আমরা এখানে দেখি তাহলে দেখেন আমরা বুঝতে পারছি। এই যে দেখেন সেলুলোজ, এই যে দেখেন সেলুলোজ, সেলুলোজ, এই যে দেখেন সেলুলোজ, এই সেলুলোজ, এই সেলুলোজগুলো নিয়ে সেলুলোজের চেইন বানানো হয়েছে, সেলুলোজের চেইন বানানো হয়েছে, দেখছেন? সেলুলোজের চেইন বানানো হয়েছে, দেখছেন? এই অনেকগুলো সেলুলোজ, অনেকগুলো সেলুলোজ নিয়ে কিন্তু সেলুলোজের চেইন বানানো হয়েছে, দেখছেন? সেলুলোজের চেইন বানানো হয়েছে। কি বানানো হয়েছে? সেলুলোজের চেইন বানানো হয়েছে। তাহলে সেলুলোজের চেইন অ্যাকচুয়ালি কতগুলা সেলুলোজ অণু নিয়ে 1000 থেকে 3000টি সেলুলোজ নিয়ে সেলুলোজ চেইন বানানো হয়েছে। এখানে সেলুলোজ কি বানানো হয়েছে? যে চেইন বানানো হয়েছে, সেলুলোজ কি বানানো হয়েছে? চেইন বানানো হয়েছে, সেলুলোজ চেইন বানানো হয়েছে। এখন দেখেন এরকম এরকম 100টা সেলুলোজ চেইন নিয়ে, 100টা সেলুলোজ চেইন নিয়ে দেখেন এখানে কি বানানো হয়েছে, দেখেন তো কি বানানো হয়েছে, দেখেন তো 100টা সেলুলোজ চেইন নিয়ে এখানে কি বানানো হয়েছে? 100টা সেলুলোজ চেইন নিয়ে এখানে মূলত ক্রিস্টালাইন মাইসেলি বানানো হয়েছে। কি বানানো হয়েছে? ক্রিস্টালাইন মাইসেলি বানানো হয়েছে। কি বানানো হয়েছে? ক্রিস্টালাইন মাইসেলি বানানো হয়েছে। কি বানানো হয়েছে? ক্রিস্টালাইন মাইসেলি। এই যে জিনিসটা বানানো হয়েছে, এই যে জিনিসটা বানানো হয়েছে, এটাকে বলতেছি আমরা ক্রিস্টালাইন মাইসেলি। কি বলতেছি? ক্রিস্টালাইন মাইসেলি। কি বলতেছি? ক্রিস্টালাইন মাইসেলি। কি বলতেছি? ক্রিস্টালাইন মাইসেলি। এরকম এরকম 20টা মাইসেলি নিয়ে, এরকম 20টা মাইসেলি নিয়ে বানানো হয়েছে একটা মাইক্রোফাইবিল। কি বানানো হয়েছে? মাইক্রোফাইবিল। মাইক্রো মানে কি? ছোট। মাইক্রো মানে কি? ছোট। ফাইবিল শব্দটা আসছে ফাইবার থেকে। ফাইবার মানে কি? তন্তু বা সুতা। তাহলে এরকম ছোট ছোট সুতা বানানো হয়েছে, ছোট ছোট সুতা বানানো হয়েছে। তাহলে এইরকম 250টা মাইক্রোফাইবিল নিয়ে ম্যাক্রো, ম্যাক্রো মানে কি? বড়। ম্যাক্রো মানে কি? বড়। ফাইবিল ফাইবার থেকে আসছে তন্তু, তাহলে একটা বড় তন্তু বানানো হয়েছে, একটা বড় সুতা বানানো হয়েছে, একটা বড় সুতা বানানো হয়েছে। এরকম অনেকগুলা বড় সুতা নিয়ে বানানো হয়েছে তন্তু। এই যে তন্তু, এই যে তন্তু বা ফাইবার, তন্তু বা ফাইবার। এখন একটা তন্তু আর একটা তন্তুর উপরে পড়ার পরে দেখেন একটা কোষ প্রাচীর হয়ে গেছে, একটা কোষ প্রাচীর হয়ে গেছে। এইটাই ছিল মেইনলি, এইটাই ছিল মেইনলি হচ্ছে এই যে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। মেইনলি ছিল কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। এই যে এখান থেকে একটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, এখান থেকে একটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল যে এই মাইসেলি, এই মাইসেলিটাকে কি বলা হয়? এই মাইসেলিটাকে কি বলা হয়? এই মাইসেলিকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক।
এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসছে, ডিইউতে আসছে, ডিইউতে আসছে। তাহলে পরীক্ষা সরাসরি মানে হচ্ছে এমসিকিউ আসবে, এমসিকিউ আসবে যে হচ্ছে যে মাইসেলি কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক এককে কি বলা হয়, ঠিক আছে? কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক এককে কি বলা হয়? মাইসেলি বলা হয়। কি বলা হয়? মাইসেলি বলা হয়, ঠিক আছে? আচ্ছা, মাইসেলি বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এইটুকু সবাই ক্লিয়ার? এইটুকু সবাই ক্লিয়ার কিনা আমাকে বলেন, এইটুকু সবাই ক্লিয়ার কিনা আমাকে বলেন, এইটুকু সবাই ক্লিয়ার কিনা আমাকে বলেন, এইটুকু সবাই ক্লিয়ার? এখন দেখেন পাশাপাশি দেখেন পিঠ, এই যে মধ্যপর্দা, এই মধ্যপর্দার আরেক নাম হচ্ছে পিট মেমব্রেন। কি? পিট মেমব্রেন। এই মধ্যপর্দার আরেক নাম কি? পিট মেমব্রেন। এখন দেখেন দুইটা পাশাপাশি আছে, এই যে এইদিকে পাশাপাশি আছে, মুখোমুখি আছে। তো মুখোমুখি আছে এই কারণে আমরা মেইনলি বলতেছি হচ্ছে এটাকে পিট পেয়ার। কি বলতেছি? পিট পেয়ার, পাশাপাশি যেহেতু আছে। আর দেখেন এই যে মধ্যবর্তী জায়গাটা কিন্তু অনেক পাতলা, দুইটা পিট পেয়ারের মধ্যবর্তী জায়গাটা আছে একদম পাতলা পাতলা, ঠিক আছে? এটাকে বলতেছি আমরা কূপ এলাকা। কি বলতে? কূপ এলাকা। এই প্লাজমোডেসমাটা, এই প্লাজমোডেসমাটা খুবই গুরুত্বপূর্ণ, এই প্লাজমোডেসমাটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা ক নাম্বারে আসবে? এটা আপনার কলেজের পরীক্ষায় ক নাম্বারে আসবে, ঠিক আছে? কলেজের পরীক্ষায় ক নাম্বারে আসবে? এটা হচ্ছে আপনার এমসিকিউতে আসবে, এমসিকিউতে আসবে। এবং এটা অলরেডি হচ্ছে আপনার আসছে কোন জায়গায় আমি বলি, এটা অলরেডি ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসছে, এটা অলরেডি ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসছে, ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসছে। এবং আরইউ বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসছে, ঠিক আছে? এটা অলরেডি এত এত জায়গায় চলে আসছে, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, দেখেন প্লাজমোডেসমাটা, আমি বলছিলাম আপনাকে প্লাজমো শব্দটা যদি কোথাও থাকে, প্লাজম, প্লাজম মিন্স হচ্ছে ফ্লুইড। এখানে কি আছে? ফ্লুইড বা তরল আছে, ফ্লুইড বা তরল আছে। আর এই ডেসমাটা, এই ডেসমাটা শব্দটা অ্যাকচুয়ালি কানেক্টেড কার সাথে জানেন? ডেসমোজোমের সাথে। কার সাথে কানেক্টেড? ডেসমোজোমের সাথে। এই ডেসমোজোম শব্দটা মানে হচ্ছে সেলুলার জাংশন। ডেসমোজোম শব্দটার মানে কি? সেলুলার জাংশন, সেলুলার জাংশন, সেলুলার জাংশন। এই জাংশন শব্দের মানে কি? জাংশন শব্দের মানে কি? সংযোগ স্থাপন করা, ঠিক আছে? সংযোগ স্থাপন করা। সেলুলার জাংশন মানে কি? কোষীয় সংযোগ স্থাপন করা, কোষীয় সংযোগ স্থাপন করা। দেখেন এই যে প্লাজমোডেসমাটা, তাহলে তরলের মধ্যে কোষীয় সংযোগ বা তরল দ্বারা কোষীয় সংযোগ। তাহলে দেখেন এই যে এটাও একটা কোষ, এটাও একটা কোষ, এটাও একটা কোষ। দুইটা কোষের মধ্যে তরল আছে না? দুইটা কোষের মধ্যে তরল আছে না? দুইটা কোষের তরলকে আমরা কি বলি? প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম, যাই বলেন। তাহলে এই দুইটা কোষের তরলের মাঝখানে একটা নলাকার সংযোগ স্থাপন হবে। এই যে একটা নল, এই যে একটা নল, একটা নলাকার সংযোগ স্থাপন হবে। তাহলে দুইটা পাশাপাশি কোষের প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথ দ্বারা যে সাইটোপ্লাজমিক সংযোগ, যে সাইটোপ্লাজমিক সংযোগ হয়, যে সাইটোপ্লাজমিক সংযোগ হয়, যে বিভিন্ন জিনিসপত্র এই কোষ থেকে এই কোষে আদান প্রদান করার জন্য, এই কোষ থেকে এই কোষে আদান প্রদান করার জন্য, এটাই হচ্ছে প্লাজমোডেসমাটা। তাহলে প্লাজমোডেসমাটা কি? প্লাজমোডেসমাটা হচ্ছে একটা সংযোগ, একটা সংযোগ, একটা সংযোগ নল, একটা সংযোগ নল, একটা সংযোগ নল। এই যে ডেসমোজোম, ডেসমাটা, ডেসমোজোম সেলুলার জাংশন, অর্থাৎ এই যে একটা কোষ আছে, এই যে একটা কোষ আছে, দুইটা কোষ, দুইটা কোষের মাঝখানে একটা নল থাকবে, একটা কোষ নল থাকবে। এই নল বা নালী দিয়ে এই কোষ থেকে তরল এই দিকে যাবে, এই কোষ থেকে তরল এই দিকে যাবে। এই কোষের পানি, খনিজ লবণ, এগুলো আদান প্রদানের জন্য, দুইটা পাশাপাশি কোষের পানি, খনিজ লবণ আদান প্রদানের জন্য যে নলাকার সংযোগ স্থাপন হয়, এই নলাকার সংযোগটাকে আমরা কি বলি? প্লাজমোডেসমাটা। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা আমাকে বলেন? প্লাজমোডেসমাটা সবাই ক্লিয়ার কিনা বলেন? প্লাজমোডেসমাটা সবাই ক্লিয়ার কিনা বলেন? কোষপ্রাচীরের কাজ, কোষপ্রাচীরের কাজটা হচ্ছে কোষপ্রাচীরের গুরুত্ব, কোষপ্রাচীরের গুরুত্ব। এইটা আপনার সৃজনশীলের মধ্যে ঘ নাম্বারে আসবে, এটা আপনার সিকিউ এর ঘ নাম্বারে আসবে, এটা আপনার সিকিউ এর ঘ নাম্বারে আসবে, এটা আপনার সিকিউ এর ঘ নাম্বারে আসবে, ঠিক আছে? ঠিক আছে, এটা আপনার সিকিউ এর ঘ নাম্বারে আসবে। আচ্ছা, তো কোষপ্রাচীরের অনেকগুলা কাজ আছে, অনেকগুলা কাজ আছে। ধরেন এটা একটা কোষ, এটা একটা কোষ। এই কোষ প্রাচীর অ্যাকচুয়ালি কোষ প্রাচীর আছে বিধায় একটা কোষ আর একটা কোষ থেকে আলাদা থাকতে পারতেছে। ধরেন আপনার শরীরের আকৃতি আপনার মতো হয়েছে, গরুর আকৃতি গরুর মতো হয়েছে, তো ব্যাপারটা হচ্ছে গাছের আকৃতি গাছের মতো হয়েছে। একটা গাছের আকৃতি একরকম আর একটা গাছের আকৃতি একরকম। অ্যাকচুয়ালি হয় কি, উদ্ভিদের মানে এই যে কোষের প্রাচীরটা অ্যাকচুয়ালি তার আকৃতি, তার নির্দিষ্ট আকৃতি দান করতে সহায়তা করে। আমরা আমাদের বাড়ির বাইরে একটা প্রাচীর বা ওয়াল দিই, এর কারণ কি? এর কারণটা হচ্ছে আমাদের বাড়িটা যাতে বাইরের আঘাত থেকে প্রোটেক্ট থাকে। তাহলে কোষকে বাইরের আঘাত থেকে প্রোটেক্টও কে করে? এই কোষ প্রাচীর করে। কে করে? কোষ প্রাচীর করে, ঠিক আছে? আচ্ছা, তবে বিভিন্ন পানি, খনিজ লবণ আদান প্রদান শোষণেও সহায়তা করে। এই জিনিসগুলো আমাদের জানতে হবে। প্রোটোপ্লাজম, কোষের অভ্যন্তরে প্রোটোপ্লাজম কি আমি পড়ায় ফেলছিলাম। কোষের অভ্যন্তরে স্বচ্ছ আঠালো জেলির ন্যায় অর্ধতরল কলয়েডাল পদার্থ থাকে, তাকে কি বলে? প্রোটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজমের কত পার্সেন্ট পানি? 70 থেকে 90% পানি, 70 থেকে 90% পানি। এটা এমসিকিউতে আসবে, এটা এমসিকিউতে আসবে। এবং প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌতবিদ্যি। প্রোটোপ্লাজমকে কি বলা হয়? জীবনের ভৌতবিদ্যি। এটা কে বলছে? বিজ্ঞানী হাক্সলে বলছে। সে একজন পাখি বিজ্ঞানী। কি বিজ্ঞানী? পাখি বিজ্ঞানী।
বিজ্ঞানী হাক্সলে বলছে যে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত বৃদ্ধি। প্রোটোপ্লাজমের কয়টা অংশ? প্রোটোপ্লাজমের 3টা অংশ, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, আরেকটা কি, আরেকটা হচ্ছে কোষ ঝিল্লি। আগের ক্লাসে আমরা দেখায় ফেলছি, দেখায় ফেলছি, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন প্রোটোপ্লাজমের কিছু ভৌত বৈশিষ্ট্য আছে, এগুলা দেখবেন। আপেক্ষিক গুরুত্ব পানির থেকে বেশি, এটা একটু ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে, ঠিক আছে, এমসিকিউতে আসে, ঠিক আছে। আচ্ছা, মোহাম্মদ আরিফ হাসান স্যার, মাথার উপর দিয়ে গেছে আলফা কার্বন বিটা কার্বন। আরেকটু বড় হন আপনি, তারপর বুঝতে পারবেন। আচ্ছা, দেখেন একটা অ্যানিমেটেড স্লাইড এখানে দেখতে পারতেছেন আপনারা। দেখেন এই যে কোনো কিছুর চলন কি আপনারা দেখতে পারতেছেন এখানে। আচ্ছা, আমরা ক্লাসটা শেষ করে দিব, আর শেষ মুহূর্তে আছে, অলমোস্ট শেষ মুহূর্তে আছে, তাই না? আচ্ছা আচ্ছা, ওকে। দেখেন এই যে এখানে অ্যানিমেটেড স্লাইডে দেখেন কোনো কিছু মুভমেন্ট করতেছে, এখানে কোনো কিছু মুভ হইতেছে, দেখেন তো অ্যানিমেটেড স্লাইডে, হ্যাঁ মুভ হচ্ছে। প্রোটোপ্লাজমে জলের স্রোতের মতো যে চলনগুলো দেখা যায়, দেখেন এই যে মুভ হইতেছে, জলের স্রোতের মতো যে চলনটা দেখা যায়, সেটাকে বলি আমরা আবর্তন বা সাইক্লোসিস। কি বলি? আবর্তন বা সাইক্লোসিস। সিস মানে কি? সিস মানে হচ্ছে প্রক্রিয়া। সাইক্লোসিস, সাইক্লো শব্দটা আসছে সাইকেল থেকে। সাইকেল মানে কি? চক্র। তাহলে এই যে চক্রাকার, জলের স্রোতের মতো চক্রাকার যে চক্রটা দেখা যায়, এটাই হচ্ছে সাইক্লোসিস বা আবর্তন, ঠিক আছে। ক্লিয়ার সবাই? এটা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এই দুই ধরনের প্রোটোপ্লাজমের চলন, কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে একমুখী আবর্তন, এখানে প্রোটোপ্লাজম একটা গহ্বরকে কেন্দ্র করে ঘুরে। আর একটা হচ্ছে বহুমুখী আবর্তন, যেটা হচ্ছে অনেকগুলো গহ্বরকে কেন্দ্র করে ঘুরে। এখানে দুইটা উদাহরণ আছে, দেখে রাখবেন। একটা উদাহরণ হচ্ছে ট্রাসেন্ডিয়া, আরেকটা উদাহরণ হচ্ছে পাতাঝাজির চলন। কোনটা একমুখী, কোনটা বহুমুখী, দেখে রাখবেন। এগুলো এমসিকিউতে আসবে, অনেক সময় এমসিকিউতে আসবে। এখন কোষ ঝিল্লিকে আজকে আমরা পড়বো কিনা বলেন? কোষ ঝিল্লিকে আজকে আমরা পড়বো নাকি নেক্সট ক্লাসে পড়বো? আমি চাইলে শেষ করে দিতে পারবো, কিন্তু কোষ ঝিল্লি খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এই কারণে আমি আজকে শেষ করতে যাচ্ছিলাম না, ঠিক আছে। আমি চাইলে শেষ করে দিতে পারবো। আমরা তাহলে নেক্সট ক্লাসে দেখেন, আমরা অ্যাকচুয়ালি ওই যে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস মডেল, আচ্ছা আমরা কি কোষ ঝিল্লি পড়বো আজকে? এই ফ্লুইড মোজাইক মডেল আমি বেশ কিছু অ্যানিমেটেড স্লাইডও আপনার জন্য অ্যাড করে নিয়ে আসছিলাম, মানে অ্যাকচুয়ালি যাতে আপনারা ফিল করে পড়তে পারেন আসলে এই যে কোষ ঝিল্লিটা কিভাবে থাকে। ফ্লিপ ফ্লপ মডেল দেখেন। তাহলে আমরা নেক্সট ক্লাসে অ্যানিমেটেড স্লাইড দিয়ে এরকম যে কোষ ঝিল্লি অ্যাকচুয়ালি দেখতে কিরকম, দেখেন এই যে দেখতে কিরকম দেখেন, ঠিক আছে। নাইম, দেখো তো কেমন লাগতেছে দেখতে? অনেক কিউট না? অনেক কিউট, আচ্ছা ওকে। তারপর হচ্ছে দেখেন আমরা কেন এই মডেলের নাম ফ্লুইড মোজাইক মডেল, এর কারণটা কি এই যে কেন, এটাও আমরা একটা অ্যানিমেটেড স্লাইডের মাধ্যমে নিয়ে আসছি। নেক্সট দিন আসলে আমরা এটা বুঝবো কেন এটাকে আমরা ফ্লুইড মোজাইক মডেল বলি অ্যাকচুয়ালি। আচ্ছা ওকে ফাইন, ওকে আচ্ছা। তারপর হচ্ছে কেন এটাকে অ্যাকচুয়ালি মানে আইসবার্গ মডেল বলা হয়, এটা আমরা দেখব। এই যে আইসবার্গ, আচ্ছা ওকে। তারপর আমরা কোষ ঝিল্লির বিভিন্ন কাজ, তাহলে আমাদের কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেলটা বাকি রইলো। তো নেক্সট দিন আমরা ফ্লুইড মোজাইক মডেল দেখব। ক্লাস সম্পর্কে আপনাদের মানে হচ্ছে কারো কোনো অভিযোগ, অনুযোগ, পরামর্শ, অনুরোধ থাকলে দিতে পারেন। আমি আজকের ক্লাসটা একটু দেরি করে শুরু করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর ক্লাসের স্লাইড কিন্তু আমি দিয়ে দিছি, আপনাদেরকে দিয়ে দিছি, ঠিক আছে। ক্লাসের স্লাইড আমি আপনাদেরকে দিয়ে দিছি। জুলিয়া আনান, আচ্ছা ঠিক আছে। আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস আমি পড়াই দিব নেক্সট ক্লাসে। অসুবিধা নেই। যেটা মিস গেছে আমি পড়াই দিব, অসুবিধা নেই। ওকে ওকে ফাইন, আচ্ছা। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আপনাদের সাথে দাঁড়ান। আচ্ছা, আবারও দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।